এখন শোনা যায়? সাউন্ড শোনা যায়? বেটা, এটা তো কারেন্ট শর্ট দেয়, এটা পকেটে থাকলে তো শর্ট করে মরে যাবো। পকেট থাকলে শর্ট করেন। স্যান্ডেল আছে না? না, ঘরে স্যান্ডেল করে। আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি কিনা এখন? সাউন্ড ক্লিয়ার কিনা? ভেরি গুড, সাউন্ড ক্লিয়ার। সো আগে আমার ক্লাস করছিলা কেউ, নাকি এটাই প্রথম? আগে কোনো ক্লাস হয়েছে আমার? এইটা প্রথম, আজ প্রথম ক্লাস। রাশিদুল হাত উঠেছে কেন দেখি, কি কথা বলবে দেখি। রাশিদুল, কি কথা বলবেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একদিন আমরা ক্লাস করেছি কিন্তু পুরা করতে পারি নাই, আর সেই জন্য হাত তুলছি, স্যারের সাথে একটু কথা বলি, সাক্ষাৎ করি, না হলে তো আর মজা লাগে না। ঠিক আছে, ওকে, খুব ভালো লাগলো শুনে। জি স্যার, দোয়া রাখেন। হ্যাঁ, অবশ্যই দোয়া রাখি। তো যারা আমার ফার্স্ট ক্লাস করতেছো তাদের সবাইকে সালাম আমার পক্ষ থেকে। আমি পড়াশোনা করছি। আনমিউট করে দাও সবাইকে, সবাইকে আনমিউট করে দাও। সো যারা আমার সম্পর্কে জানতে চাও তাদেরকে বলি, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অনার্স করছি, মাস্টার্স করছি, এমবিএ করছি। আমি প্রফেশনালি একজন ব্যাংকার। আর আমার শিক্ষকতার বয়স আজকে 17 বছর। 17 বছর ধরে আমি পড়াই। আর এই তো, আমার গ্রামের বাড়ি হলো ফেনীতে, আমি হাফ নোয়াখালী। ঠিক আছে। তো এই হইলো আমার পরিচয়। আমি পড়াই আন্তর্জাতিক এবং বাংলাদেশ, এই দুটো বিষয় আমি ক্লাস নেই। তোমাদের আজকে আন্তর্জাতিক বিষয় বলে ক্লাস নিব। তোমাদের সবাইকে তুমি করে বলতেছি, তোমরা আমার অ্যাটলিস্ট 10 বছরের ছোট হবা। সো যার বয়স 30 বছর সেও 10 বছরের ছোট হবা। সো তার মানে হইলো তোমাদের, আমি আমার ছাত্রছাত্রীদেরকে জন্য তুমি করে বলি, অনেক ছোট তোমরা আমার। তো আশা করি কোনো প্রবলেম হলে, কোনো কিছু সমস্যা হলে বা কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্নটা জিজ্ঞেস করবা। আর আমার নাম তো মোটামুটি সবাই জানো, মনে হয় রুটিনে দেওয়া ছিল। আমার নাম শরীফুল ইসলাম, ডাক নাম হইলো অভ্র। এই এই আর কি, আমার নাম অভ্র। তো তোমাদের ক্লাস ইনশাল্লাহ নিব। যদি কোনো অসুবিধা থাকে, কোনো সমস্যা থাকে, আমাকে জিজ্ঞেস করবা, আমাকে বলবা। মাঝে মাঝে যদি মনে হয় যে একটু দ্রুত হয়ে গেছে, বলবা যে স্যার একটু আস্তে বলেন, তাইলে আস্তে বলবো, কারণ অনেক বছর পড়াই তো, বয়স হয়ে যেতেছে তো, বুড়া মানুষ মাঝে মাঝে একটু দ্রুত বলে। তো যদি এরকম দ্রুত মনে হয় তাইলে একটু বলবা যে স্যার একটু দ্রুত হয়ে গেছে, একটু আস্তে বলেন, তাইলে আমি আস্তে বলবো ইনশাল্লাহ। তাড়াহুড়ার কোনো কারণ নাই, আমরা খুব রিল্যাক্সে ক্লাস করব, খুব মজা করে ক্লাস করবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যাতে ক্লাসটায় যা আমরা পড়বো আগামী 1.5 থেকে 2 ঘন্টা আমরা যা পড়বো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসে, সমস্ত প্রশ্নগুলো আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, এবং আমি তোমাদেরকে দাগায় দিব, বলে দিব কোন কোন জিনিসগুলো, কোন কোন জায়গাগুলোতে তোমার আহ সমস্যা হয়, কোন কোন জায়গাগুলো পরীক্ষায় আসে প্রশ্ন বেশি, সেই জিনিসগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে কি করার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সেই জিনিসগুলো আমি যদি তোমাদেরকে বুঝাই দেই, ইনশাআল্লাহ আশা করি এখান থেকে, আল্লাহ যদি দয়া করে, ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে। সো এই জায়গাগুলোতে টেনশন করার কোনো কারণ নাই। আমরা কঠিন ভাবে না, খুব সহজভাবে পড়বো। যদি কোনো প্রশ্ন, সেটা যদি অনেক সহজ হয়, তুমি পারো না, তুমি জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেটার কি দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য। বিথি বলতেছে স্যার দেখে মনে হয় না আপনার এত এজ, এটা কোনো কথা? আমি তো ইয়াং থাকতে চাই সব সময়। ঠিক আছে। সো এজ বাড়লে তো সমস্যা। ওকে, এখন আসো আমরা যে জায়গাগুলো নিয়ে আলোচনা করব সেটা নিয়ে একটু দেখি ইনশাআল্লাহ। আমরা আজকের ক্লাসে শুরু করব হলো জাতিসংঘ নিয়ে আমরা আলোচনা করব। জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, যাকে জাতিসংঘ বলে। জাতিসংঘ কিভাবে পৃথিবীতে হয়েছে,
মানবাধিকার সংগঠন কি, আর্থিক প্রতিষ্ঠান, বৈশ্বিক আঞ্চলিক সংস্থা, পরিবেশ বিষয়ক সংস্থা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা আজকের ক্লাসে আলোচনা করব জাতিসংঘ নিয়ে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা বিষয় আমি একটু জানায় রাখি, সেটা হলো জাতিসংঘটা পৃথিবীতে কেন হয়েছে। এই জিনিসটা তোমাদের অনেকের জানার ইচ্ছা। পৃথিবীতে আমরা জানি দুটো বিশ্বযুদ্ধ হয়, একটাকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ, একটাকে বলে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে না হয় সেজন্য একটা সংগঠন সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হয় জাতিপুঞ্জ। যে সংগঠনটার পৃথিবীতে এখন আর আমরা কোনো অস্তিত্ব দেখি না। কেন দেখি না? কারণ ওই জাতিপুঞ্জ সংগঠনটা করাই হয়েছিল পৃথিবীতে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ না হয়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে হয়েছে। সেই কারণে সংগঠনটা তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে নাই। সেই কারণে জাতিপুঞ্জ সংগঠনটা পৃথিবী থেকে বাতিল হয়ে গিয়েছে। সো প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে কোন সংগঠন হয় বললে আমরা বলবো জাতিপুঞ্জ। আর জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছে, যাতে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। পৃথিবীতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে? এখন পর্যন্ত পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই। সো যেহেতু হয় নাই, সেজন্য জাতিসংঘ এখনো টিকে আছে এবং জাতিসংঘ একটা সফল প্রতিষ্ঠান। সো পৃথিবীতে জাতিসংঘ গঠন করাই হয়েছে বিশ্বে শান্তি বজায় রাখার জন্য, তারপরে বিশ্বকে সুন্দরভাবে রাখার জন্য পৃথিবীতে জাতিসংঘ কি করা হয়েছে। এবং এই যে জাতিসংঘটা পৃথিবীতে করা হয়, জাতিসংঘ অনেকগুলো সম্মেলনের মাধ্যমে করা হয়। আমরা দেখতে পাই যে 1941 সাল থেকে 1945 সাল, কত বছর হয়? 4 বছর। এই 4 বছর ধরে জাতিসংঘ অনেকগুলা সম্মেলনের মাধ্যমে কি লাভ করেছে? প্রতিষ্ঠা। এটা কিসের সাউন্ড রে? অনেকগুলা সম্মেলনের মাধ্যমে কি হয়েছে? প্রতিষ্ঠা লাভ করেছে। এই সম্মেলনগুলো কেন হয়? এই সম্মেলনগুলো হয় জাতিসংঘ প্রতিষ্ঠা করার জন্য। ওই সম্মেলনগুলো একটু পরে আমরা দেখব। আগে আমরা কিছু জিনিস দেখে নেই, তারপর ওই সম্মেলনগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, জাতিসংঘের সর্বশেষ সম্মেলন যেটা, সেটাকে বলা হয় সান ফ্রান্সিসকো সম্মেলন। এবং এই সান ফ্রান্সিসকো সম্মেলনে 51টা দেশ উপস্থিত ছিল। ঠিক আছে, 50টা দেশ উপস্থিত ছিল, 51তম দেশ হিসেবে পোল্যান্ড স্বাক্ষর করে। সেটা আমরা একটু পরে বলবো। তার আগে আমরা বলে নেই জাতিসংঘের সদর দপ্তরটা আমরা একটু দেখে নেই, যেটা পরীক্ষায় আসে। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক কোন জায়গায়? যুক্তরাষ্ট্রে। কেমন? এটা হলো জাতিসংঘের কি সদর দপ্তর। জাতিসংঘের সদস্য কয়টা? জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা। জাতিসংঘের সদস্য কয়টা? 193টা। জাতিসংঘের পর্যবেক্ষক হলো 2টা। পর্যবেক্ষক কয়টা? 2টা। একটা হলো ফিলিস্তিন আর একটা হলো ভ্যাটিকান। এটা হলো পর্যবেক্ষক। একটা হলো ফিলিস্তিন আর একটা কি? ভ্যাটিকান। পর্যবেক্ষক কয়টা? 2টা। সদস্য কয়টা? 193টা। পর্যবেক্ষক কয়টা? 2টা। একটা ফিলিস্তিন, একটা ভ্যাটিকান। পর্যবেক্ষক কি? তারা পর্যবেক্ষণ করতে পারবে, কিন্তু কোনো মতামত দিতে পারবে না। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের কি লাভ করে? সদস্যপদ লাভ করে। এখন আসো আমরা তোমাদেরকে জাতিসংঘের সম্মেলনগুলো নিয়ে আমি পড়াবো। সবাই খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও, সবাই একটু খাতা কলম নেই আমরা, কেমন? এটা কি আসলো রে আবার? আমরা এখন আলোচনা করব জাতিসংঘের সম্মেলন নিয়ে। তো জাতিসংঘের সম্মেলন নিয়ে আমরা কেন আলোচনা করব? কারণ জাতিসংঘ অনেকগুলো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে পৃথিবীতে। অনেকগুলো সম্মেলন, অনেকগুলো ঘটনা ঘটার মধ্য দিয়ে জাতিসংঘ পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। এবং এই সম্মেলনগুলো প্রতিষ্ঠা লাভ করেছে একটা মাত্র কারণে, কারণ হলো জাতিসংঘ সৃষ্টির আগে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো যদি আমরা না জানি, এই ঘটনাগুলো যদি আমরা স্কিপ করে যাই, তাহলে আমাদের জন্য ক্ষতি হবে। এই জন্য আমরা এই ঘটনাগুলো জানতে হবে। আমরা একটু গল্প বলি তোমাদেরকে। আচ্ছা, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কোনো বন্ধু বান্ধব আছে যে খুব ভাব মারে, খুব পাটে থাকে সব সময়, মানে খুব ভাবে থাকে? এরকম অনেক বন্ধু বান্ধব আছে, দেখবে আমারও আছে, সারাক্ষণ চাপা মারে।
দেখা হইলে চাপা মারে। আমার সাথে অফিসে একটা আছে আমার পিছনে বসে, 24 ঘন্টা 8টা বছর একটা টেবিলে পাশাপাশি চাকরি করি, 8টা বছরে চাপা মারে। ঠিক আছে, এরকম আছে না অনেক, দেখবা বন্ধু বান্ধবের মধ্যে প্রচুর চাপা মারে। স্কুল লাইফে কলেজ লাইফে আমরা দেখে আসছি। তোমাদের আছে এরকম চাওয়াজ বন্ধু বান্ধব? বাবা, পৃথিবী থেকে চাওয়াজ বন্ধু বান্ধব উঠে গেছে, কারো চাওয়াজ বন্ধু বান্ধব নাই, কেউই কমেন্ট করতেছে না। মানে সবার বন্ধু এরকম কিন্তু প্রচুর আছে। দেখবা সে মোবাইল কিনলে তার মোবাইলটা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মোবাইল, সে যেটা কিনবে সেটা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কি জিনিস। হ্যাঁ, যেমন আমার পিছনে একটা বসে অফিসে, এত বুড়া হয়ে গেছে। ওই দিন একজন আসে বলতেছে, ভাই জুতাটা তো আপনার খুব সুন্দর, কত দিয়ে কিনছেন? কয়টার দাম অনেক, 25,000 টাকা। তো আমি ল্যাপটপে কাজ করতেছি, আমি পিছন দিকে ফিরে বললাম, তোর জুতা এটা কত? 25,000। তো ওই ছেলেটা যাওয়ার পরে আমি বললাম, জুনিয়র রে 25,000 টাকা কেন বললি? তোর জুতাটা তো 2500 টাকা দাম। কার দূর বেড়া চাওয়া মারছি, বুঝছ নাই? এগুলো একটা মজা আছে। তো এরকম কিন্তু কিছু কিছু লোকের অভ্যাস আছে যে উল্টা পাল্টা চাওয়াবাজি কি করা, কথা বলা। তো এরকম একটা তোমার ছেলে আছে ইয়াসিন। ইয়াসিন একদিন সকালবেলা উঠা তার মা তাকে রুটি দিল। তো এখন সে ইয়াসিন তার মারে বলল, মা এটা কি দিছো? কয় কেন রুটি দিছি? কয় এটা কোন দেশের রুটি? কয় হ্যাঁ কি কয় এটা এটা বাংলাদেশের রুটি। কয় আমি বাংলাদেশের রুটি খাই না। কয় কোন জায়গায় রুটি খাবি তুই? কয় আমি লন্ডনের আটা দিয়ে রুটি খাবো। আর মা পড়ে গেছে বিপদে, কয় কি কয়? লন্ডনের আটা দিয়ে রুটি খাবে সে? এখন কয় লন্ডনের আটা আমি করতে পাবো বাংলাদেশে বৈশা? কয় কেন, আমার মামা লন্ডনে থাকে, লন্ডন থেকে মামারে আটা পাঠাইতে বলো। মানুষের মামা লন্ডন থেকে আইফোন মোবাইল পাঠায়, হের মামা লন্ডন থেকে কি পাঠায়? আটা পাঠায়। ঠিক আছে, এখন মা কি করলো, আমাদের গ্রামের ভাষায় নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, সেটা হলো বান্দরে লাই দিলে মাথায় উঠে। ঠিক আছে, তো এখন লন্ডন থেকে মামা কি পাঠাইলো? আটা পাঠাইলো। এখন কিছুদিন পরে স্কুলে যে এসে বলতেছে, এই বেটা লন্ডনের কি খাস তোরা? আমি তো লন্ডনের আটা খাই, তোরা বাংলাদেশের আটা খাস, এজন্য তোদের কোনো কি নাই, শক্তি নাই। বন্ধু বান্ধবরা কইতে আছে, বন্ধু বান্ধব তো পোলাপেন খোসা খাইতে খাইতে বিরক্ত। কয়দিন পরে মার এসে বলতেছে, মা আমি ডিম খাবো। তো মা বলে যে খা, তোরা তো ডিম দিলাম। কয় আমি বাংলাদেশের ডিম খাবো না। কয় এখানে আবার আমি কোন দেশে থেকে ডিম আনাবো? কয় মস্কো থেকে ডিম আনো। এখন মা কয় রাশিয়ার মস্কোতে কি আছে? কয় রাশিয়ার মস্কোতে আমার চাচা আছে, চাচারে বলো মস্কো থেকে কি আনতে, ডিম আনতে পাঠাইতে। এখন মা কয় হাই হাই এটা কোন পোলারে আসলো। এখন মস্কো থেকে চাচা কয়দিন পরে কি পাঠাইলো? ডিম পাঠাইতে। লন্ডন থেকে কি পাঠাইছে? আটা পাঠাইছে। মস্কো থেকে কি পাঠাইছে? ডিম পাঠাইছে। এখন সে স্কুলে গেলে বন্ধু বান্ধবরে বলে দেখে, এই বেটা তোদের তো কোনো শক্তি নাই বেটা, তোরা কি লন্ডনের আটা খাস, মস্কোর ডিম খাস? আমি লন্ডনের আটা খাই, মস্কোর ডিম খাই, আমার কি আছে, শক্তি আছে। এখন পোলাপান ওরা দেখলেই কয় লন্ডনের আটা মস্কোর ডিম। পুরা স্কুলে ওর নাম হয়ে গেছে লন্ডনের আটা মস্কোর ডিম। ঠিক আছে, কারণ পোলাপান ওরা খোঁচা মারে। এখন পোলাপান ওরে নিয়ে একটা কবিতা বানাইছে। কবিতাটা কি, একটা লাইন লিখছে স্কুলের দেয়ালে। একদিন সকালবেলা যাইয়া সে দেখে স্কুলের বোর্ডের দেয়ালে লেখা আছে, এটা লেখা আছে, এটা তোমরাও লেখো, যেটা লেখা আছে, লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়াসিনের ইয়েস কার্ডে সাইন করে নিন। মানে ইয়াসিনের অনুমতি নিয়ে নিন। এই লাইনটা আগে লেখো, লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়াসিনের ইয়েস কার্ডে সাইন করে নিন। কি রে, এটা কাজ করে না কেন রে? কই আমার হাত কই? এই জান্নাত বলতেছে স্যার আমার আশেপাশে আছে সাপাওয়াজ। ঠিক আছে, অনেকে বলতেছে স্যার আমার আশেপাশে আছে। সীমা বলতেছে স্যার আমাদের লেকচারে দ্বিতীয় ক্লাস হয়নি, সেটা ম্যানেজমেন্টের সাথে কথা বলবা, ম্যানেজমেন্ট তোমাকে বলে দিবে, যেটা হয় না ওইটা নিয়ে নেওয়ার ব্যবস্থা করবে, সার্ভিসে ফোন দিয়ে বলবা, কেমন? লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে আমাদের দেখবা আশেপাশের কিছু আত্মীয় স্বজন আছে, একদম ডিরেক্টলি আজকে বলে দেই, আমার ফ্যামিলিতে আছে, এদেরকে দেখলে আমার মাথার মেজাজ টং করে গরম উঠে। এটার কারণ কি, এদের স্বভাব হলো খালি নিজের পোলাপানের গল্প করা। এদের কাছে মনে হয় এরা সারাক্ষণ দেখবা চাপা মারে,
এদের কাছে মনে হয় এদের পোলাপান, এদের লোকজন, আত্মীয় স্বজন এরাই সবচেয়ে কি বড়। নিজের ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ওইটাই হলো বাংলাদেশের শ্রেষ্ঠ, আর বাকিদের পোলাপান কি শ্রেষ্ঠ না। এরকম আশেপাশে দেখবা বহুত আত্মীয় স্বজন আছে, এরা দেখবা পারিবারিক ভাবে কিন্তু খবর নিয়ে দেখো সুখে না, কিন্তু সবসময় চাপাবাজি করে। এবং চাপাবাজদের দেখবা ইমেজ কিন্তু কখনো কি থাকে না, ভালো থাকে না কোনো চাপাবাজের। এ সব জায়গায় আছে দেখবা। দেখো, লন্ডনের আটা ও মস্কোর ডিম খেতে হলে ইয়েস কার্ডে সাইন করে নিন। লন্ডন দিয়ে জাতিসংঘের একটা সম্মেলন হয় যেটাকে বলা হয় লন্ডন ঘোষণা। লন্ডন দিয়ে জাতিসংঘের একটা সম্মেলন হয়, এটা হলো লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণাটা জাতিসংঘের একটা বিখ্যাত সম্মেলন। কেন জানো? কারণ জাতিসংঘের প্রথম যে সম্মেলনটা হয় এটাকে বলা হয় লন্ডন ঘোষণা, এবং লন্ডন ঘোষণার মধ্য দিয়েই কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠার কাজটা শুরু হয়। সো পরীক্ষায় আমি দেখি যে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা আসে এরকম, জাতিসংঘের প্রথম সম্মেলন কোনটা? আমরা বলবো লন্ডন ঘোষণা। জাতিসংঘের প্রথম সম্মেলন লন্ডন ঘোষণা। এই প্রশ্নটা পরীক্ষা এভাবে আসে, জাতিসংঘের প্রথম পদক্ষেপ কোনটা? লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণার ইতিহাসটা কি আমরা দেখি যে 1941 সালের 12ই জুন, আমরা খেয়াল করি যে 1941 সালের 12ই জুন তোমার জার্মানি হঠাৎ কইরা ব্রিটেনকে আক্রমণ করে বসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি ব্রিটেনকে আক্রমণ করে। তো জার্মানি যখন এই ব্রিটেনকে আক্রমণ করে তখন ইউরোপের 9টা দেশের সরকার একসাথে লন্ডনের জেমস প্রাসাদে মিটিং এ বসে। কোন প্রাসাদে মিটিং এ বসে? জেমস প্রাসাদে। এবং সেই প্রাসাদে মিটিং করে তারা একটা ঘোষণা দেয় যে আমরা একটা সংগঠন প্রতিষ্ঠা করব যার কাজ হবে পৃথিবীতে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করতে পারে বা তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে পৃথিবীতে না হয়। তার মানে আমরা এখান থেকে দুইটা প্রশ্ন পাবো পরীক্ষায়। জাতিসংঘের প্রথম সম্মেলন হইল লন্ডন ঘোষণা। কোন প্রাসাদে হয়? জেমস প্রাসাদে হয়। একটু সুন্দর করে সাজায় লিখে দিই আমি, সবাই একটু খাতায় লেখো, আমি ধীরে ধীরে বলি। লেখো 12 জুন 1941 সালে, 12 জুন 1941 সালে জার্মানি ব্রিটেনকে আক্রমণ করে। ইউরোপের 9টি সরকার এই কারণে, ইউরোপের 9টি সরকার এই কারণে লন্ডন শহরের জেমস প্রাসাদে মিলিত হয়। লন্ডন শহরের জেমস প্রাসাদে মিলিত হয়। এই ঘোষণাকে লন্ডন ঘোষণা বলে। এই ঘোষণাকে লন্ডন ঘোষণা বলে। এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ এবং জাতিসংঘের প্রথম সম্মেলন। এটি জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ এবং জাতিসংঘের প্রথম সম্মেলন। লেখা হইলে ওকে লেখো। আমার স্পিড ঠিক আছে না স্পিড বেশি মনে হচ্ছে? ঠিক আছে স্পিড? এর থেকে স্লো বললে তো শেষ করতে পারবো না রে ভাই, বুঝছো? ওকে, এবার আসো জাতিসংঘের দ্বিতীয় যে সম্মেলনটা হয় এটাকে আমরা বলি আটা দিয়ে হয় আটলান্টিক সনদ। আটা দিয়ে কি হয়? আটলান্টিক সনদ। আটলান্টিক সনদ। আচ্ছা, এইটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা লেখালেখির কাজটা করব। আটলান্টিক সনদটা কি? আটলান্টিক সনদটা হলো
আটলান্টিক সনদটা হলো তোমার, এটা আটলান্টিক সাগরে হয়। একটা যুদ্ধ জাহাজ আছে, যে যুদ্ধ জাহাজটার নাম হলো, যুদ্ধ জাহাজ ছিল, যে যুদ্ধ জাহাজটার নাম হলো প্রিন্সেস অব ওয়েলস। এই প্রিন্সেস অব ওয়েলস যুদ্ধ জাহাজে বসে আটলান্টিক সনদটা স্বাক্ষর করে দুইটা দেশের প্রধান। একটা দেশের প্রধানের নাম হলো আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আর একটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একসাথে হয়ে আটলান্টিক সনদে স্বাক্ষর করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে কোনো সরকারি পরীক্ষার রিটেনে আসে, বিসিএস পরীক্ষার রিটেনে আসে আটলান্টিক সনদ। আমি বিসিএস ক্লাস যখন নেই তখন আমি এটা পড়াই, এবং এটা প্রাইমারিতে পড়াই, কারণ প্রাইমারিতে এখান থেকে প্রশ্ন আসবে। প্রাইমারিতে কি প্রশ্ন আসবে সেটা বলি। আটলান্টিক সনদ কোন দুইটা দেশের সরকার প্রধান স্বাক্ষর করে? ব্রিটিশ এবং আমেরিকা। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। এবং ওনাকে নিয়ে দুইটা প্রশ্ন আসে। এক নম্বর প্রশ্ন হলো, উনি জাতিসংঘের নামকরণ করে, এই যে তুমি জাতিসংঘ বলি, আমি যে জাতিসংঘ বলি, এই জাতিসংঘের নামকরণ করে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এটা হলো ভাই তোমার এক নম্বর প্রশ্ন, ওনাকে নিয়ে আসে। দুই নাম্বার প্রশ্ন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 12 বছর আমেরিকার ক্ষমতায় ছিলেন। এখন তোমাদের এখানে একটা প্যাচ লাগে, তোমরা বলো যে ভাইয়া আমেরিকার দুইজন প্রেসিডেন্ট 8 বছর থাকে, সর্বোচ্চ একজন প্রেসিডেন্ট 8 বছর থাকে, উনি 12 বছর কেন ছিল? ভাই সহজ কথা বলি, ওই যুগে এরকম কোনো নিয়ম ছিল না যে 4 4 8 বছরের বেশি একজন থাকতে পারবে না, যে যত বছর ইচ্ছে তত বছর থাকতে পারবে। উনি 4 বার হয়েছে, 4 বার হইলে 4 4 16 বছর থাকার কথা, কিন্তু উনি থাকছে 12 বছর। কেন? কারণ 12 বছর শেষে যখন উনি দায়িত্ব নিবে তখন উনি মারা গেছে, সেজন্য উনি লাস্ট মেয়াদে দায়িত্ব পালন করতে পারে নাই। সো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যেই কালে ক্ষমতায় ছিল, সেই কালে এমন কোনো নিয়ম ছিল না এখনকার মতো যে 4 4 8 বছর কেউ থাকতে পারবে প্রেসিডেন্ট, এরপরে থাকতে পারবে না। সেই কালে যতবার ইচ্ছা ততবার থাকতে পারতো। সো উনি 4 বার বা নির্বাচিত হয়েছে, বাট দায়িত্ব পালন করছে 3 বার। সেজন্য বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, 12 বছর আমেরিকার ক্ষমতায় ছিল কোন প্রেসিডেন্ট? আমরা বলবো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। জাতিসংঘের নামকরণ করে কে? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা লিখি 14ই আগস্ট 1941 সালে। 14ই আগস্ট কি রে ভাই, কি হলো এটা? 14ই আগস্ট 1941 সালে, 14ই আগস্ট 1941 সালে ব্রিটিশ রণতরী, রণতরী মানে হলো যুদ্ধ জাহাজ, ব্রিটিশ রণতরী প্রিন্সেস অব ওয়েলসে মিলিত হন আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী পর্যন্ত আগে লেখো, তারপরে লেখাচ্ছি। লেখা না বুঝলে প্রশ্ন করবা, ভালো শিক্ষক আর ভালো ডাক্তারদের লেখা খারাপ হয়, ঠিক আছে? সো এই জন্য আমার লেখাটা খুব খারাপ। সো লেখা না বুঝলে আমাকে প্রশ্ন করবা।
ঠিক আছে। আচ্ছা, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখছো, ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম লিখো এবার। উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। কেমন লেখো? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল লিখছো। ওনারা এই আটলান্টিক সনদে কি করেন? স্বাক্ষর করেন। ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চ কি রে ভাই, এটা কি আসলো? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে কি করেন? স্বাক্ষর করেন। ঠিক আছে, ওকে। ও দিয়ে লেখো ওয়াশিংটন ঘোষণা। আমি মুখে বলে দিই এটা। ও দিয়ে লেখো ওয়াশিংটন ঘোষণা। ও দিয়ে লেখো ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন ঘোষণা লিখছো? ওয়াশিংটন ঘোষণার এখানে লেখো ওয়াশিংটন ঘোষণার অপর নাম জাতিসংঘ ঘোষণা। ওয়াশিংটন ঘোষণার অপর নাম জাতিসংঘ ঘোষণা। ওয়াশিংটন ঘোষণার অপর নাম জাতিসংঘ ঘোষণা। মস্কো সম্মেলন। মস্কো সম্মেলন। মস্কো সম্মেলন। মস্কো সম্মেলনে লেখো। মস্কো দিয়ে মস্কো সম্মেলন হয়, এখানে লেখো 7 দফা ঘোষণা করা হয়। 7 দফা ঘোষণা করা হয়। এগুলা যেটা আসে সেটা লেখাচ্ছে, কারণ তোমাদের পড়া অনেক বেশি। ম্যাথ করো, ইংলিশ করো, অনেক কিছু পড়ো, এত কিছু সময় নাই, সেজন্য আমি কমাই দিচ্ছি তোমাদের। এত কিছু কমাই না, শুধু যেটা আসে ওইটাই দিচ্ছি। ও দিয়ে লেখো ওয়াশিংটন ঘোষণা বলা হয়। ওয়াশিংটন ঘোষণার অপর নাম জাতিসংঘ ঘোষণা। মস্কো সম্মেলনে 7 দফা ঘোষণা করা হয়। বাস, এর বাইরে আর কিছু জানার দরকার নেই, কারণ এত পড়লে মনে রাখতে পারবা না। ডিম দিয়ে লেখো। ডিম দিয়ে লেখো। ডিম দিয়ে। ডিম দিয়ে কি লিখবা দেখো। ডিম দিয়ে লিখবা হলো ডাম্বারটন ওকস সম্মেলন। ডিম দিয়ে লেখো ডাম্বারটন ওক সম্মেলন। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, এগুলো অনেকে ক্লাসে পড়ায় না, এগুলো না পড়াইলে ধরা খাবা। দ্যাটস ওয়াই স্যার একটু অতিরিক্ত এগুলো পড়াই দিচ্ছে, এখান থেকে প্রশ্ন আসে। ডাম্বারটন ওক সম্মেলন লিখছো? এটা থেকে জাস্ট একটা বিষয় আসে, নিচের কোনটি জাতিসংঘের সম্মেলন? ডাম্বারটন ওক সম্মেলন, এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। ইএস দিয়ে লেখো ইয়াল্টা সম্মেলন। ইএস দিয়ে লেখা হলো, এই ইএস দিয়ে লেখা হলো ইএস দিয়ে লেখা হলো ইএস দিয়ে লেখো ইয়াল্টা সম্মেলন। ইএস দিয়ে কি লিখবা? ইয়াল্টা সম্মেলন। নুসরাত, মস্কো সম্মেলনে 7 দফা ঘোষণা করা হয়, আর কিচ্ছু লাগবে না। ইএস দিয়ে লেখো ইয়াল্টা সম্মেলন। ইয়াল্টা সম্মেলনে আমি যেটা বলি সেটা লেখো। প্রথমে লেখো ইয়াল্টা ইউক্রেনের একটি শহরের নাম। ইয়াল্টা ইউক্রেনের একটি শহরের নাম। ইয়াল্টা ইউক্রেনের একটি শহরের নাম। লিখছো কিনা? তারপরে লেখো ইয়াল্টা সম্মেলনে ভেটো ক্ষমতা দেওয়া হয়, ভিইটিও, ভেটো। ইয়াল্টা সম্মেলনে ভিইটিও, ভেটো ক্ষমতা দেওয়া হয়। দাঁড়িয়ে দাও। ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না। ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।
ভেটো একটি ল্যাটিন শব্দ। ভেটো একটি ল্যাটিন শব্দ। ভেটো দেওয়া হয় 5টা দেশকে। ভেটো দেওয়া হয় 5টা দেশকে। ভেটো দেওয়া হয় 5টা দেশকে। লিখে রাখো, ভেটো দেওয়া হয় 5টা দেশকে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স। ভেটো দেওয়া হয় 4টা দেশকে, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স। এই 5টা দেশকে ভেটো দেওয়া হয়। এশিয়া থেকে একমাত্র ভেটো দেওয়ার ক্ষমতা আছে চীনের। এশিয়ার একটা দেশের ভেটো দেওয়ার ক্ষমতা আছে, এটা হলো চীনের। ভেটো কি জিনিস এগুলো পরে বুঝাই দিব, আগে লেখো। এশিয়ার একটা দেশের ভেটো দেওয়ার ক্ষমতা আছে, এটা হলো চীনের। লেখা হয়েছে কিনা? লেখা হয়েছে কিনা? ওকে, আচ্ছা। সাইন দিয়ে লেখো, সাইন দিয়ে লেখো। সান ফ্রান্সিসকো সম্মেলন। সাইন দিয়ে লেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন। সাইন দিয়ে লেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন। সাইন দিয়ে লেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলনকে লেখো সনদ স্বাক্ষরকারী সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলনকে লেখো সনদ স্বাক্ষরকারী সম্মেলন এবং সর্বশেষ সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলনকে লেখো সনদ স্বাক্ষরকারী সম্মেলন। আরেকবার বলি, সনদ স্বাক্ষরকারী সম্মেলন। সনদ স্বাক্ষরকারী সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলনকে লেখো সনদ স্বাক্ষরকারী সম্মেলন। দাঁড়িয়ে দাও, লেখো এটি জাতিসংঘের সর্বশেষ সম্মেলন। এটি জাতিসংঘের সর্বশেষ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিল 50টি দেশ। এই সম্মেলনে উপস্থিত ছিল 50টি দেশ। এই সম্মেলনে উপস্থিত ছিল কয়টা দেশ? 50টা দেশ। এতটুকু লেখার পরে থেমে একটু আমার দিকে লক্ষ্য করো। এই সম্মেলনে 50টা দেশ উপস্থিত ছিল। পোল্যান্ড, সে উপস্থিত ছিল না। সে বলছে যে ভাই আমার দেশে নির্বাচন হইতেছে, আমি নির্বাচন নিয়ে খুব ব্যস্ত, আমি এটাতে থাকতে পারবো না, তোমরা যে ডিসিশন নিবে আমি সেটাতেই রাজি। ধরো তোমার পারিবারিক কোনো মিটিং হইলো, তোমার এক ভাই উপস্থিত নেই, বললো ভাই আপনারা যে সিদ্ধান্ত নিবেন আমি ওটাতেই রাজি। বিষয়টা এরকম। সো পোল্যান্ড সে উপস্থিত ছিল না, কিন্তু যেদিন জাতিসংঘ প্রতিষ্ঠা হয় সেদিন সে দলিলে স্বাক্ষর করে। আমি কি বোঝাতে পারছি তোমাকে? বুঝাতে পারছি? পোল্যান্ড পরবর্তীতে 111 ধারা সম্বলিত জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। লেখো, পোল্যান্ড পরবর্তীতে জাতিসংঘের 111 ধারা, জাতিসংঘের 111 ধারার সনদে স্বাক্ষর করে 51তম দেশ হিসেবে। 51তম দেশ হিসেবে, 51তম দেশ হিসেবে 15 অক্টোবর 1945 সালে। 15 অক্টোবর 1900 কত সালে?
সালে দাঁড়ি দাও লিখছো কিনা ভাই সবাই? দাঁড়ি দিয়ে এবার লেখো, জাতিসংঘ 51টি দেশ নিয়ে 24 অক্টোবর 1945 সালে, জাতিসংঘ 51টি দেশ নিয়ে 24 অক্টোবর 1945 সালে যাত্রা শুরু করে। জাতিসংঘ 51টি দেশ নিয়ে 24 অক্টোবর 1945 সালে যাত্রা শুরু করে। এখান থেকে একটা কমন ভুল বলে দেই, সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল বললে তোমরা 50টা দেশ দিবা, উপস্থিত থাকলে কয়টা দিবা? 50টা। এই জায়গাটা তোমরা প্যাচ বজায় ফেলো পরীক্ষার হলে। আর জাতিসংঘ যাত্রা শুরু করে বললে কয়টা দেশ দিবা? 51টা। ঠিক আছে, সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল বললে তোমরা কয়টা দিবা? 50টা। আর জাতিসংঘ যাত্রা শুরু করে বললে কয়টা দিবা? 51টা। কারণ পোল্যান্ডে নির্বাচন হওয়ার কারণে সে আসতে পারে নাই। ঠিক আছে, সো সান ফ্রান্সিসকো সম্মেলনকে বলা হয় সনদ স্বাক্ষরকারী সম্মেলন, যেটাকে সর্বশেষ সম্মেলন বলে। এই সম্মেলনে উপস্থিত ছিল 50টা দেশ। সর্বশেষ দেশ হিসেবে পোল্যান্ড 51তম দেশ হিসেবে 15 অক্টোবর 1945 সালে স্বাক্ষর করে। ক্লিয়ার? এবং 51টি দেশ নিয়ে 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘ যাত্রা শুরু করে। সো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটাতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো লন্ডন ঘোষণা, এটার উপরে স্টার দাও। আটলান্টিক ঘোষণা, এটার উপরে স্টার দাও। ইয়াল্টা সম্মেলন, এটার উপরে স্টার দাও। সান ফ্রান্সিসকোর উপরে স্টার দাও। এই চারটা ইম্পর্টেন্ট: লন্ডন, আটলান্টিক, ইয়াল্টা, সান ফ্রান্সিসকো। স্যার পোল্যান্ডের পরে আরেকটু বলেন। আমি তো বললাম, দুইবার বললাম তো। পোল্যান্ড 51তম দেশ হিসেবে 15 অক্টোবর 1945 সালে যাত্রা শুরু করে। ঠিক আছে, 15 অক্টোবর 1945 সালে যুক্ত হয়। এবং তোমার হচ্ছে এবং 24 অক্টোবর 1945 সালে 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে। ঠিক আছে, সো এই জিনিসগুলো যদি বাদ রেখা যায় তাহলে আলটিমেটলি তোমাদের লস হবে ভাই। সো দ্যাটস ওয়াই আমি এই জিনিসগুলো তোমাদেরকে পড়াইছি। তাইলে তুমি এখন জাতিসংঘ তৈরি হওয়ার ইতিহাস সম্পর্কে জানছো। তোমার মাথায় এখন একটা আইডিয়া আসছে যে জাতিসংঘ একদিনে সৃষ্টি হয় নাই, প্রায় 4 বছরে অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে জাতিসংঘ কি হয়েছে, সৃষ্টি হয়েছে। দেখো লন্ডন ঘোষণা 12 জুন 1941 সাল দেওয়া আছে কিনা, আর শেষ হয়েছে 1900 কত সালে, 45 সালে 24 অক্টোবরে। তাহলে তুমি প্রত্যেকটা ঘটনা বা সিকোয়েন্স গুলা কিন্তু তুমি জানতে পারছো যে কেন জাতিসংঘ সৃষ্টি হয়েছে। সো তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি জাতিসংঘের প্রথম সম্মেলন কোনটা, তোমরা বলতে পারবা লন্ডন ঘোষণা। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি লন্ডন ঘোষণা কোথায় হয়, তোমরা বলতে পারবা জেমস প্রাসাদে হয়। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি জাতিসংঘের আটলান্টিক সনদে কয়টা দেশের প্রধান ছিল, তোমরা অবশ্যই বলতে পারবা দুইটা, একটা ফ্রান্স, একটা আমেরিকা, একটা কে ব্রিটেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কোন দেশের ছিল? আমেরিকার ছিল। উনি কয় বছর ক্ষমতায় ছিলেন? 12 বছর। উনি জাতিসংঘের কি করেন? নামকরণ করেন, তাই না? তারপরে হচ্ছে তোমার ইয়াল্টা সম্মেলনে কি ক্ষমতা দেওয়া হয়? ভেটো ক্ষমতা দেওয়া হয়। ভেটো দিতে পারে পৃথিবীতে কয়টা দেশ? 5টা দেশ। এশিয়া থেকে ভেটো দিতে পারে শুধু কে? চীন। ভেটো শব্দের অর্থ কি? আমি ইহা মানি না। সান ফ্রান্সিসকো সম্মেলনকে কি বলা হয়? এটা জাতিসংঘের শেষ সম্মেলন, এটাকে সনদ স্বাক্ষরকারী সম্মেলন বলে। জাতিসংঘের শেষ সম্মেলনে কয়টা দেশ উপস্থিত ছিল? 50টা দেশ। কয়টা দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করে? 51টা দেশ নিয়ে। জাতিসংঘ সনদের মধ্যে কয়টা ধারা আছে? 111টা ধারা। এর চেয়ে সহজ করে আর কিভাবে পড়াবো বলো? আর কিভাবে পড়াবো? চ্যালেঞ্জ দিলাম, ক্লাস তো রেকর্ড আছে। এগুলা বাজারের যে কোনো বই নিয়ে দেখবা, এখান থেকে প্রশ্ন আসছে, এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। সব প্রশ্ন এই জায়গা থেকে আসছে দেখবা, যেগুলো আমি তোমাকে পড়াই দিছি। এর চেয়ে সহজ করে আর বাবা আমার পক্ষে বলাটা সম্ভব না। মানে সবচেয়ে সহজ করে কি কি প্রশ্ন আসবে, কোন জায়গায় আসবে, সব আমি লিখে দিছি।
ব্যাপারটা বুঝতে পারছো? এবং এই এই জায়গাগুলো ভালো মতো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। ক্লিয়ার? ভালো লাগছে তোমাদের? বুঝতে পারছো? থ্যাংক ইউ। ওকে, এবার আসো জাতিসংঘের সদস্য। জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা। জাতিসংঘের সদস্য কয়টা? 193টা। পর্যবেক্ষক কয়টা? 2টা। আমরা অলরেডি বলছি, একটা ফিলিস্তিন, একটা ভ্যাটিকান। তাইওয়ানকে জাতিসংঘ থেকে বের করে দেয় চীন। চীন বের করে জাতিসংঘের সদস্য তাইওয়ান নিজে হয়। ঠিক আছে? কেন জাতিসংঘ নিজে তাইওয়ানের সদস্য, চীন তাইওয়ানের সদস্য হয়? কারণ চীন তাই মনে করে তাইওয়ান তার অংশ। সো চীন তাইওয়ানকে জাতিসংঘ থেকে বের করে দিয়ে চীন তার জায়গাটা কি করছে? নিয়ে নিছে। এবং বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম সদস্য। লিখে রাখো, বাংলাদেশ 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে 17 সেপ্টেম্বর 1974 সালে সদস্যপদ লাভ করে। 17 সেপ্টেম্বর 1974 সালে সদস্যপদ লাভ করে। আচ্ছা, জাতিসংঘের পতাকা কি লেখা আছে? জাতিসংঘের পতাকায় হালকা নীলের উপরে সাদা রঙের জাতিসংঘের প্রতীক রয়েছে। পতাকায় হালকা নীলের উপরে কি থাকে? সাদা রং থাকে জাতিসংঘের পতাকায়। কেমন? মানবাধিকার কমিশন পৃথিবীর মানুষদের এই যে মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধ বন্ধ করার এই যে মানবাধিকার। আজকে ইসরায়েলের নিয়ে খুব দুঃখ লাগে, ইসরায়েল ফিলিস্তিনের হসপিটালে বোমা হামলা করছে। আহারে আল্লাহ, এরা একটা জালিম। এই যে ফিলিস্তিনের হসপিটালে বোমা হামলা করছে, এখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? এটার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নিতে দেখতেছি না বিশ্ববাসী। 1948 সালের 10 ডিসেম্বর এ ধরনের ন্যাক্কারজনক হামলা বা ঘটনা যাতে না ঘটে সেজন্য একটা কমিশন গঠন করা হয়। এটাকে বলা হয় মানবাধিকার কমিশন। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় আসে। এই স্লাইড থেকে খেয়াল করো। 1 নাম্বার প্রশ্ন যেটা এখান থেকে পরীক্ষায় আসে, যে কত সালে মানবাধিকার কমিশন চুক্তি স্বাক্ষরিত হয়? আমরা বলবো 1948 সালের 10 ডিসেম্বর। 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস বলে। লিখে রাখতে পারো, 10 ডিসেম্বরকে মানবাধিকার দিবস বলে। 10 ডিসেম্বরকে কি বলে? মানবাধিকার দিবস বলে। কেমন? মানবাধিকার কমিশন কবে হয়? 1948 সালের 10 ডিসেম্বর। এটা গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো মানবাধিকার দিবস কবে? আমরা বলবো 10 ডিসেম্বরকে বলা হয় মানবাধিকার দিবস। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারছি? ওকে। জাতিসংঘের সদর দপ্তর, এটা আর একবারে মুখস্থ বলে দেই, আমেরিকার নিউ ইয়র্কে। শেষ, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। সদর দপ্তরের স্থপতি বলা হইতেছে, আরে খোদা, সদর দপ্তরের স্থপতি বলা হচ্ছে কাকে? সদর দপ্তরের স্থপতি বলা হচ্ছে ওয়ালেস কে হ্যারিসন। এটা পরীক্ষাতে আসে হলো এটা পরীক্ষাতে আসে W.K. হ্যারিসন নামে। সো তোমরা এটা অনেক সময় ভয় পাও, বলো যে ভাইয়া এটা তো আপনি ওয়ালেন্স কে হ্যারিসন পড়াইছেন, বাট পরীক্ষার হলে আমরা যাই এত দেখছি এটা W.K. হ্যারিসন। সো ওয়ালেসের এটা সংক্ষেপে লেখে W.K. হ্যারিসন। এখানে আমাদের ঝামেলা করার দরকার নাই, আমরা জানি জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে W.K. হ্যারিসন নামে। তোমরা জাস্ট আমার ক্লাসটা আজকে করো, হ্যাঁ? কি কি প্রশ্ন আসে আমি সব বলে দিব, শুধু কষ্ট করে ক্লাসটা করো। এবং আমার ক্লাস তো রেকর্ড থাকে, বাসায় তত বই আছে, বইগুলা বাইর করে দেখবা যে সব এখান থেকে আমি যেগুলা বলছি এগুলা থেকেই প্রশ্ন আসছে। অবসর টাইমে আমার রেকর্ডটা শুনবা, তাহলে দেখবা তুমি আমি প্রচুর প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করি, কোন প্রশ্ন কোত্থেকে আসে এই জিনিসগুলো আমি দেখি আর কি। দেখে ওইখান থেকে চেষ্টা করি যে এই জিনিসগুলো যাতে আসে সেগুলো বলে। এই জন্য দেখবা তুমি যে কোনো সরকারি পরীক্ষায়, প্রাইমারি সহ যত সরকারি পরীক্ষাগুলো দিবা 11 থেকে 20 গ্রেড,
যেখানে দিবা দেখবা যে এই প্রশ্নগুলা স্যার যেগুলা পড়াচ্ছে এগুলাই দেখবা পরীক্ষায় আসে। আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা, এক্সাম্পল ইজ নট অ্যান এক্সাম্পল। অনেক সময় দুই একটা এদিক ওদিক হলে সেটা তো আল্লাহ আর হাতে, এটা তো আমার হাতে না। বাট আমরা আমাদের চেষ্টার যাতে কোনো ত্রুটি না হয় ওইভাবে আমরা চেষ্টা করি, ঠিক আছে? ওকে। এরপরে জাতিসংঘের ভাষা। জাতিসংঘের ভাষা হলো 6টা ভাষা: আরবি ভাষা, চীনা ভাষা, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা, রুশ ভাষা, স্প্যানিশ ভাষা। কিন্তু তারা অফিসিয়াল ভাষা ভাবে কথা বলে হচ্ছে 2টা ভাষায়। অফিসিয়াল ভাবে কথা বলে হচ্ছে এই 2টা ভাষায়, ইংরেজি ও ফরাসি। অফিসিয়াল ভাষা 2টা। সর্বমোট জাতিসংঘের ভাষা হলো 6টা, বাট অফিসিয়ালি 2টা ভাষায় কথা বলে। অফিসিয়াল ভাষা বলা হয় 2টাকে, 2টি। একটা হলো ইংরেজি, একটা হলো ফরাসি। অনেক সময় তোমরা পরীক্ষার হলে ঘ নাম্বার অপশনটা দিয়ে দাও, ঘ নাম্বার অপশনে থাকে ইংরেজি ও ফার্সি, ঘ নাম্বার অপশন দিবা না, ফার্সি অপশনও বলে দিলাম। ইংরেজি ও ফার্সি। ফার্সি ইরানের ভাষা, ফার্সি হবে না। ইংরেজিও কি হবে? ফরাসি হবে। ইংরেজিও কি হবে? ফরাসি হবে। কেমন? ওকে। জাতিসংঘের সঙ্গীত, জাতিসংঘের কোনো সঙ্গীত নাই, ঠিক আছে? জাতিসংঘের কোনো সঙ্গীত নাই, সো এটা আর পড়ানোর দরকার না। জাতিসংঘের উদ্দেশ্য কি? সহজ কথা বলি ভাই, পৃথিবীব্যাপী যুদ্ধ বন্ধ করা, শান্তি করা, এটা হলো জাতিসংঘের উদ্দেশ্য। বাট যুদ্ধ কি বন্ধ হইতেছে? যুদ্ধ তো চলতেছে, যুদ্ধ তো বন্ধ করতে পারতেছে না অনেক জায়গায়। জাতিসংঘের মূল সংস্থা হলো 6টা। সাধারণ পরিষদ, খেয়াল করো জাতিসংঘের মূল সংস্থা কয়টা? 6টা। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, এখানে নরাপত্তা দেওয়া আছে, এটা নিরাপত্তা হবে। নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। কয়টা হইল? 3টা। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। আচ্ছা, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত, সচিবালয়। এখন তুমি বলতে পারো এই যে স্যার আপনি 6টা পরিষদের নাম বললেন, এই 6টা পরিষদের কাজ কি? এদের মাধ্যমে জাতিসংঘ তার কার্যক্রমটা কি করে? চালায়। এদের মাধ্যমে জাতিসংঘ তার কার্যক্রমটা চালায়। এজন্য জাতিসংঘের মূল সংস্থা 6টা। পরীক্ষায় আসে জাতিসংঘের মূল সংস্থা কয়টা? আমরা বলবো 6টা। একটা গল্প বলি। এক এলাকায় ছিনতাইকারীর সংখ্যা প্রচুর বেড়ে গেল। এত বেশি ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেল যে সবাই থানায় গিয়ে অভিযোগ দিল যে স্যার ওই এলাকার ওই রাস্তার মোড়ে ওইখানটায় ছিনতাই বেশি হয়, আপনারা কিছু একটা করেন। এখন থানার ওসি সাহেব এটাতে কোনো গুরুত্ব দেয় নাই। জনগণ ওসি সাহেবের উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল এবং আন্দোলন করা শুরু করলো। তখন সরকার ওইখানে খুব ভালো জাদ্রেল এবং যোগ্য একজন ওসি ওইখানে কি দিল, আগের ওসিকে সরায় ফেলছে। আগের ওসিকে সরানোর পরে জনগণ খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলছে সাধারণ জনগণ তাদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য ওই ওসি সাহেবকে আন্তর্জাতিক আদালতে পাঠাই দিছে। মানে ওসি সাহেব যে কাজ করে না, এজন্য ওনার বিচার হবে আন্তর্জাতিক আদালতে। সো একটা টেকনিক লিখো, আমি বলি মুখে, তোমরা লিখো, বোর্ডে লেখাবো না, লেখো। সাধারণ জনগণ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য, সাধারণ জনগণ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য সাধারণ জনগণ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য ওসি সাহেবকে আন্তর্জাতিক আদালতের সচিবালয়ে পাঠালেন। ওসি সাহেবকে আন্তর্জাতিক আদালতের সচিবালয়ে পাঠালেন। সাধারণ জনগণ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য ওসি সাহেবকে আন্তর্জাতিক আদালতের সচিবালয়ে পাঠালেন। লেখছো কিনা সবাই? লেখা হইলে ওকে লেখো। লিখছো সবাই? ওকে। সাধারণ দিয়ে দেখো সাধারণ পরিষদ হয়, দেখো সাধারণ দিয়ে সাধারণ পরিষদ হয়, দেখছো? অর্থনৈতিক ও সামাজিক দিয়ে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ হয়। দাগাও, এটা নিচে দাগ দাও, সাধারণের নিচে একটা দাগ দাও, অর্থনৈতিক ও সামাজিকের নিচে একটা দাগ দাও। নিরাপত্তা দিয়ে নিরাপত্তা পরিষদ হয়, দেখছো? নিরাপত্তা দিয়ে নিরাপত্তা পরিষদ হয়। কেমন? ওকে।
ওসি দিয়ে ওসি পরিষদ হয়, আন্তর্জাতিক আদালত দিয়ে আন্তর্জাতিক আদালত হয়, সচিবালয় দিয়ে সচিবালয় হয়। ছয়টা আসছে? ছয়টা আসছে কিনা দেখো। সাধারণের নিচে একটা দাগ দাও, অর্থনৈতিক ও সামাজিকের নিচে একটা দাগ দাও, নিরাপত্তার নিচে একটা দাগ দাও, আন্তর্জাতিক আদালতের নিচে একটা দাগ দাও, ওসির নিচে একটা দাগ দাও, সচিবালয়ের নিচে একটা দাগ দাও। ছয়টা মূল সংস্থা পেয়েছো কিনা? ছয়টা মূল সংস্থা পেয়েছো কিনা? ছয়টা মূল সংস্থা পেয়েছো? কঠিন মনে হবে, কেন লেখাইছি জানো? কারণ পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি জাতিসংঘের একটি মূল সংস্থা, নিচের কোনটি জাতিসংঘের একটি মূল সংস্থা। সো তোমার যাতে মুখস্থ করতে না হয়, এই টেকনিকটা দিয়ে অটোমেটিক ব্রেনে টেকনিক লিখে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবো, অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে? কেমন? আচ্ছা, আমি তোমাদেরকে কিছু ঘটনা বলি, একটু খেয়াল করো। সাধারণ পরিষদ কাজ কি? সাধারণ পরিষদে প্রতি বছর সবাই আলোচনা করে, সেজন্য সাধারণ পরিষদের আরেকটা নাম হলো আলোচনা পরিষদ। এখানে একটু লিখে রাখো, সাধারণ পরিষদের অপর নাম আলোচনা পরিষদ। সাধারণ পরিষদের অপর নাম আলোচনা পরিষদ। লিখছো? আচ্ছা, মজার ব্যাপার হলো প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদে জাতিসংঘের যত সদস্য আছে 193টা সদস্য, সবাই সাধারণ পরিষদে গিয়ে তোমার বৈঠক করে। সবাই সবাই সাধারণ পরিষদে সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বৈঠক করে। তো এই জন্য প্রশ্ন আসে যে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক বসে কবে? প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। লিখে রাখো। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে উনি আমেরিকা ভিজিট করে আসছেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের বৈঠক বসে। লিখছো? আচ্ছা, সাধারণ পরিষদের কাজ কি? জাতিসংঘের বাজেট দেওয়া। লিখে রাখো, সাধারণ পরিষদের কাজ জাতিসংঘের বাজেট পেশ করা। তারপরে লেখো, সাধারণ পরিষদ এর সভাপতির মেয়াদকাল 1 বছর। সাধারণ পরিষদের সভাপতির মেয়াদকাল 1 বছর। লিখছো? আচ্ছা, নিরাপত্তা পরিষদ, এটা নিয়ে লেখো। নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদের 5টি সদস্য স্থায়ী। 5টি সদস্য স্থায়ী, 10টি সদস্য অস্থায়ী। 10টি সদস্য অস্থায়ী। কি পড়াইলাম রে ভাই? 5টি সদস্য স্থায়ী, 10টি সদস্য কি অস্থায়ী। লিখছো? লিখে রাখো। অস্থায়ী বলতে কি বোঝায়? অস্থায়ী মানে তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। লিখে রাখো, অস্থায়ী মানে তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। রিফাত জিজ্ঞেস করতেছে, স্যার আপনার নাম কি? নাম বলছি তো আমি শুরুতে। আমার নাম তোমরা বলতে পারবা নাকি ভুলে গেছে আল্লাহ জানে। ভুলেও যেতে পারো, বিশ্বাস নেই, আমার নাম তো কঠিন। আমার নাম হচ্ছে অভ্র। ইয়েস, এই নামে আর বাংলাদেশে কোনো সাধারণ জ্ঞান টিচার নেই। নামের বানান ভুল লিখতেছিস রে তোরা। আরে একজন লিখছে শরীফুল, নামের বানান ভুল, আমার নামের বানান এটা। আচ্ছা, সেতু একটা প্রশ্ন করেছে, স্যার ভোটের মাধ্যমে কি নির্বাচিত হয়? না,
যারা জাতিসংঘের আগে সদস্য হবে তারা এই 10টা সদস্য নির্বাচিত হবে। এবং এখানে আরেকটা মজার ঘটনা আছে, যার নাম এ, যে দেশের নাম এ, ধরো আলজেরিয়া আগে হয়েছে, তাহলে আলজেরিয়া আগে সদস্য হবে। তারপর আলবেনিয়া পরে হয়েছে, আলবেনিয়া পরে হবে। এরকম নামের, ইংরেজি নামের প্রথম অক্ষর অনুসারে এটা সদস্য হয়। তোমাদের অত ডিপে লাগবে না, ওগুলা বিসিএস এর এত ডিপে লাগে, তোমাদের প্রাইমারিতে এত কঠিন লাগবে না। ঠিক আছে, কারণ তোমাদের প্রাইমারিতে আমি কমাই দেওয়ার চেষ্টা করি, এত কঠিন লাগবে না তোমাদের। বাট প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন করছো তুমি সেতু। ওকে, আচ্ছা, মজার ব্যাপার হলো একটা ঘটনা তোমাদেরকে বলি, এটা তোমরা জানলে একটা জিনিস বুঝতে পারবা। এই যে ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হইতে পারে না, কেন পারে না, এটা তোমাদের একটু বলে দেয়, এটা জাস্ট জানার জন্য বলতেছি। এই যে 10, 5, 15টা সর্বমোট সদস্য নিরাপত্তা পরিষদের, পরীক্ষা আসে নিরাপত্তা পরিষদের মোট সদস্য কয়টা? 15টা। স্থায়ী 5টা, অস্থায়ী 10টা মিলে কত হয়? 15টা। মজার ঘটনা হলো, খেয়াল করো কথাটা, কোন ভোটাভুটি হইলে 15 ভোটের মধ্যে 9 ভোট লাগবে। 9 ভোট লাগলে বিল পাস হবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হলো এই 9 ভোট, 15 ভোটের মধ্যে এই 9 ভোট পাইলে কেউ জাতিসংঘের সদস্য হইতে পারবে। এবং জাতিসংঘের সদস্য হওয়াটা নির্ভর করে নিরাপত্তা পরিষদের উপরে। নিরাপত্তা পরিষদ যখন বলবে হ্যাঁ ও সদস্য হবে, তখন সাধারণ পরিষদ তাকে সদস্য বানায়। এখন ফিলিস্তিনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে দেখো, এই 5টা দেশের 5টার ভোট লাগবে, আর এই 10টার মধ্যে 4টা দেশের ভোট লাগবে। ভাই একটা সহজ কথা বলি, 10টার মধ্যে 4টা ভোট পাওয়া কোনো ব্যাপার না, 10টার মধ্যে 4টা ভোট পাওয়া যায়, কিন্তু 5টার মধ্যে 5টা ভোট পাওয়া যায় না। কারণ যখনই ফিলিস্তিন সদস্য হইতে যায় তখন আমেরিকা ভোট দেয় না। এমনও ঘটনা ঘটছে 10টার মধ্যে 10টা ভোট পাওয়া গেছে, কিন্তু 5টায় ভোট পাওয়া গেছে 4টা, আমেরিকা, ব্রিটিশরা ভোট দেয় না। সেজন্য ফিলিস্তিন জাতিসংঘের সদস্য হইতে পারে না। বাট ইসরায়েলের ক্ষেত্রে তারা ভোট দেয়, শয়তানের হাড্ডি তো এগুলা। ঠিক আছে, তার মানে খেয়াল করে দেখো, জাতিসংঘের সদস্য হইতে হইলে নিরাপত্তা পরিষদের ভোট লাগবে। স্থায়ী ভোট লাগবে কয়টা? 5টার মধ্যে 5টাই, আর অস্থায়ী লাগবে 10টার মধ্যে 4টা, টোটাল 9 ভোট লাগবে। এই 9 ভোটের মধ্যে ফিলিস্তিন এমনও আছে তারা 13 ভোট পাইছে, শুধু আমেরিকা আর ব্রিটিশদের ভোট পায়নি। এর জন্য তারা সদস্য হইতে পারে না, কারণ স্থায়ী সবার সদস্য হইতে লাগবে। বুঝতে পারছো? এই হলো ঘটনা। এই ঘটনাটা তোমাদেরকে এক্সট্রা বললাম। অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে লিখে রাখো, এটাকে বলে জাতিসংঘ পরিবার। অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে বলা হয় জাতিসংঘ পরিবার। অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে কি বলা হয়? জাতিসংঘ পরিবার। আসেন আপনাকে একটু বলা দেখি। এই যে দেখো তোমাদের সাজ্জাদ স্যার, স্যারকে নিয়ে আসলাম আমি। এই যে কথা বলে সাজ্জাদ স্যার আসছে পাশে, তো বললাম যে আসেন ছেলে মেয়েদের সাথে একটু দেখাই। সাজ্জাদ স্যার তো অসাধারণ ক্লাস নেয়। আরে কি অবস্থা আপনাদের? কারা কারা আছেন? ঘুমান কিনা? স্যারের সাথে থাকেন, হ্যাঁ, ঘুমাই দেন না আবার মাঝখানে ক্লাসের মাঝখানে ঘুমাবেন না, এটাই হলো জরুরি জিনিস। আর শেষ পর্যন্ত কেউ গেলে অবশ্যই করবেন, না যাওয়ার চেষ্টা করবেন। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই স্যারকে বলে যাবেন, এটা ক্লাসের মতো করেই ক্লাস যাতে থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। সবাই জিজ্ঞেস করতেছে আপনি কেমন আছেন। হ্যাঁ হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। স্যার ক্লাস ঠিক আছে করেন। সাজ্জাদ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার ভালো আছেন? সবাই জিজ্ঞেস করছে স্যার কেমন আছে। স্যার ভালো আছে, আমি আর স্যার পাশাপাশি রুমে ক্লাস নিচ্ছি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে কি বলা হয়? জাতিসংঘ পরিবার বলা হয়। অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে জাতিসংঘ কি বলা হয়? পরিবার বলা হয়। ঠিক আছে, লিখে রাখি, অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে বলা হয় জাতিসংঘ পরিবার। জাতিসংঘ পরিবার। স্যার আপনারা সবাই বেস্ট, এক একজন ব্র্যান্ড। থ্যাংক ইউ, আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে, আল্লাহ যাতে আমাদের দ্বারা তোমাদের সেবা দিতে পারে, এবং বিনিময়ে আল্লাহ যাতে তোমাদের দোয়ায় আমাদের পরিবারকে ভালো রাখে। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছুর আর দরকার নাই। কেমন? আচ্ছা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে বলা হয় জাতিসংঘ পরিবার। লিখে রাখো, অর্থনৈতিক ও সামাজিক পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে, লেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা
18টি, সদস্য সংখ্যা হচ্ছে 18টি। আচ্ছা, ওসি পরিষদের কার্যক্রমটা নিয়ে একটু তোমাদেরকে বলি। এটার কার্যক্রমটা স্থগিত। অনেকখানে অনেকে পড়ান, আমি সবাইকে সম্মান করি, অনেকে পড়ান যে ওসি পরিষদ নাই। আসলে নাই বলা যাবে না। জাতিসংঘ কিন্তু এখনো তার ওয়েবসাইট কোথাও থেকে ওসি পরিষদের নামটা বাদ দেয় নাই। ওসি পরিষদের কার্যক্রম স্থগিত। ধরো বিদ্যাবাড়িতে আমার ক্লাস নেওয়াটা স্থগিত হয়ে গেল। স্থগিত মানে কি শেষ? স্থগিত মানে হলো আমি আবার আসতে পারি, ধরো আমি আবার ক্লাস নিতে পারি। আর শেষ বললে আমি একেবারেই কি শেষ, আমি আর ক্লাস নিব না, বিষয়টা হলো এরকম। সো ওসি পরিষদটা হইলো এরকম, এটার কার্যক্রমটা স্থগিত। 1994 সালে পালাউ নামে একটা দেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে এর কার্যক্রমটা স্থগিত হয়েছে। এটার কারণ কি, যতগুলা দেশ স্বাধীন হবে ততগুলা দেশকেই আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না, ফ্রান্স, 5টা দেশ পড়াইছিলাম না, এই 5টা দেশ সবাইকে সাহায্য করবে। সাহায্য করতে গিয়ে দেখে নিজেদের অর্থনৈতিক অবস্থায় কি খারাপ হয়ে গেছে, জন্য ওসি পরিষদের কার্যক্রমটা স্থগিত হয়ে গেছে। বুঝতে পারছো? সো লিখে রাখতে পারো 1994 সালে পালাউ দেশটার স্বাধীনতার মধ্য দিয়ে, পালাউ দেশটার স্বাধীনতার মধ্য দিয়ে ওসি পরিষদের কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছে। দেখছো? আন্তর্জাতিক আদালত, এটা নিয়ে একটু কথা বলতে হবে, এটা নিয়ে বোঝার আছে। খেয়াল করো, আদালতের কথা বলছে না? আন্তর্জাতিক আদালতে কিন্তু মানুষের কোনো বিচার হয় না। খেয়াল করো কথাটা, সবাই খেয়াল করো। এটা কিন্তু ভাইভাতে, সরকারি ভাইভাতে জিজ্ঞেস করে। আন্তর্জাতিক আদালতে মানুষের বিচার হয় না, দেশের বিচার হয়। তার মানে যে আদালত জাতিসংঘের আদালত, যেই আদালত জাতিসংঘের আদালত, সেই আদালতকে আন্তর্জাতিক আদালত বলে। যে আদালত জাতিসংঘের আদালত, সেই আদালতকে আন্তর্জাতিক আদালত বলে। কথা কি বোঝাতে পারছে কিনা? এখানে দেশের বিচার হয়, কোনো মানুষের বিচার হয় না। তার মানে জাতিসংঘের আদালতে মানুষের বিচার হয় না, সবসময় দেশের বিচার হয়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় যেটা, সেটা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত। অপরাধ আদালতে মানুষের বিচার হয়। অপরাধ আদালতের সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে জাতিসংঘের বিচার হয়। এই আদালতের সাথে মানুষের কোনো, এই আদালতে মানুষের বিচার হয়, এই আদালতের সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক নাই। তার মানে পৃথিবীতে আদালত আছে 2টা। একটাকে আমরা বলি আন্তর্জাতিক আদালত, একটাকে বলি আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক আদালতের বিচার হয় দেশের, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার হয় মানুষের। ক্লিয়ার? এটা ভাইবার প্রশ্ন, যে কোনো সরকারি ভাইভাতে এটা প্রশ্ন করে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডে। লিখে রাখো, দি হেগ, নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। দি হেগ, নেদারল্যান্ডে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। দি হেগ শহরটি কোথায়? নেদারল্যান্ডে। আচ্ছা, আহ লিখছো ভাই? দি হেগ লিখলাম আমরা, নেদারল্যান্ডে। আচ্ছা, আর আরেকটা লেখো, আন্তর্জাতিক আদালতের বিচারক 15 জন, তারা নির্বাচিত হয় 9 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বিচারক 15 জন, তারা নির্বাচিত হয় 9 বছরের জন্য। বিচারক 15 জন, তারা নির্বাচিত হয় 9 বছরের জন্য। শাপলা বলছে, স্যার আমার মাথা ব্যথা করতেছে, আমি লিভ নিতে চাই। হ্যাঁ, লিভ নিতে পারো। মাথা ব্যথা করলে তো কিছু করার নাই, মাইগ্রেনের ব্যথা হইতে পারে, ওষুধ খাও, দোয়া করি আল্লাহ সুস্থ হোক।
একজন জিজ্ঞেস করছে, রোজিনা জিজ্ঞেস করতেছে, স্যার প্রতিদিন কি আপনাদের 3টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নিতে হয়? হ্যাঁ, আমাদের এখানে কয়েক ক্যাটাগরির টিচার আছেন। অনেকে আছেন পার্মানেন্ট টিচার, যারা হচ্ছে 3টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেন। সো আমাদের সম্মানিত স্যাররা অনেকেই আছেন, ওনারা 3টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেন। 3টায় শুরু করেন, প্রত্যেকটা ক্লাসের মাঝখানে ব্রেক 5 মিনিট থাকে। সো একটানা ক্লাস হয় রাতে 11টা পর্যন্ত, অনেক সময় ব্রেকও নেন না অনেকে। আর কিছু আছেন আমি ক্লাস নেই, আমার মতো অনেক কয়েকজন কিছু স্যার আছেন, আমরা যারা আছি আমরা হচ্ছে তোমার হলো সন্ধ্যার পরে ক্লাস নেই, 7টার পরে, 7টা 9টা 11টা এই টাইমগুলোতে আমরা ক্লাস নেই, আমরা যারা চাকরি করি। আর আমি ফ্রাইডে স্যাটারডেতে হচ্ছে সময় দেই, যেহেতু আমি বাইরে অন্য জায়গায় জব করি, এর সাথে পার্ট টাইম এখানে ক্লাস নেই। সো আমি হচ্ছে ফ্রাইডে স্যাটারডেতে এখানে সময় দেই আমার অ্যাভেলেবেল টাইমে। কিন্তু এই 2 শুক্র শনিবারে আমি হচ্ছে 7টা এবং 11টায় ক্লাস নিয়েছি। আমি একটু ক্লাস কম নেই, কারণ হচ্ছে আমার যেহেতু চাকরি করি আর সময় কম থাকে আমার, এই জন্য আমি ক্লাসগুলো কম নেই। বেশিরভাগ ক্লাস আমি বিসিএস এর নেই আর জবের নেই, প্রাইমারির কিছু ক্লাস নেই, অল্প কিছু ক্লাস নেই এই। আর ম্যাক্সিমাম স্যাররা আর আছেন আমাদের স্যাররা ফুল টাইম, ওনারাও ক্লাস নেন 3টা থেকে রাত 11টা পর্যন্ত, অত্যন্ত পরিশ্রম করে স্যাররা ক্লাস নেন। থ্যাংক ইউ ভাই, দেখা হবে। স্যাররা অত্যন্ত পরিশ্রম করে ক্লাস নেন 3টা থেকে 11টা পর্যন্ত, একটানা দাঁড়ায় থাকে, কথা বলা তো খুবই কষ্ট। সো স্যারদের যখনই ক্লাস করবা স্যারদেরকে একটু কোঅপারেট করো। আর এখন আমাদের সকালেও ব্যাচ আছে, সকালেও শুরু করছে, সকালেও হচ্ছে তোমার হচ্ছে ক্লাস হয়। সকালে হচ্ছে 8টা থেকে 12টা পর্যন্ত একটা ব্যাচ শুরু হয়েছে, ওইটাতে এখন আমি ক্লাস নিয়ে নেই, ওইটাতে অনেক স্যার ক্লাস নেন আর কি, কারণ যেহেতু অনেকে সকালে করতে চায়, তো সকালে আমাদের ব্যাচ হচ্ছে আর কি। আমি একটা ব্যাংকে আছি, প্রাইভেট অর্গানাইজেশনে, এই ওখানে ক্লাস প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি, আর বিদ্যাবাড়িতে টিচার হিসেবে আছি। ওকে, সো সচিবালয়, সচিবালয়কে লিখে রাখো, সচিবালয়কে লিখে রাখো সকল প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। সচিবালয়কে লিখে রাখো সকল প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। সচিবালয়কে লিখে রাখো সকল প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু। ভেটোটা আমি পড়াইছি, এজন্য আর এটা পড়াবো না, এটা আমি পড়াই দিচ্ছি। ভেটো এজন্য আমি পড়াবো না। নিরাপত্তা পরিষদের কাজও আমি বলছি তোমাদেরকে, একবার পড়ে দেখো, একবার পড়ে দেখো জাস্ট। জাতিসংঘের সনদ কর্তৃক দাপ্তরিক ভাষা কয়টা জাতিসংঘের? বলো তো, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টা? উত্তর দাও সবাই মিলে। নুসরাত জব সলিউশন কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা হচ্ছে তোমার আমাদের উপরে আমাদের হচ্ছে নাম্বার গুলো ফোন দিলে ওনারা তোমাকে ব্যবস্থা করে দিবে ভর্তি হওয়ার জন্য। আমাদের দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে 6টা, ঠিক আছে? জাতিসংঘের কার্যকরী ভাষা কোনটা? এটা পড়াইছি আমি। অনেকে 2টা কেন বলতেছো? আরে আমার পোলাপান গুলো আমার ডুবাবে। জাতিসংঘের দাপ্তরিক ভাষা 6টা, তার মধ্যে অফিসিয়াল ভাষা হচ্ছে 2টা, একটা ইংরেজি একটা ফরাসি, ঠিক আছে? সো তাইলে দাপ্তরিক ভাষা কোনটা হবে এখানে? তোমাদের একটা রিকোয়েস্ট আছে, তোমরা যারা ক্লাস করবা, ক্লাস করার সময় আমি জানি তোমরা অনেক পরিশ্রম করো, বিশেষ করে মেয়েদের সংসার জীবন বাচ্চা কাচ্চা সামলায়া ক্লাস করাটা খুবই কষ্ট, এটা আমি নিজেও জানি। কিন্তু যখন ক্লাস করবা বাসার সবাইকে বলবা একটা সহযোগিতা করার জন্য, কারণ বারবার উঠতে হয়, বারবার দেখতে হয়, এই বারবার উঠা এবং দেখার জন্য দেখা গেছে তোমাদের পড়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, জন্য অনেক কিছু তোমরা মনোযোগ দিতে পারো না, জন্য মিস হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ আমি পার্সোনালি আমি যখন ক্লাস নেই আমি চেষ্টা করি ক্লাসটা এমন ভাবে নিতে যে অ্যাজ ইফ আমি তোমার সামনে বসে পড়াইতেছি, তোমার পড়াটা যাতে তোমার ব্রেনে আমি ঢুকাই দিতে পারি পুরাটা। সো ওইভাবে চেষ্টা করি আমি ক্লাসটা নেওয়ার জন্য। সো এই জন্য তোমরা যদি আশেপাশে শব্দ হয় হয়, সব সময় তো সময়টা পরিবারের জন্য দাও, সব জায়গায় দাও। সো এই 2টা ঘন্টা 1.5 ঘন্টা নিজের জন্য দাও, ঠিক আছে? সবাইকে বুঝায় বলো যে আমার পড়ার দরকার আছে, এজন্য উঠে গেলে তখন ক্ষতি। পরে বলবা যে অগ্রসার তো ক্লাস খারাপ নেই, তখন আমার বেজ্জতি, 17 বছর পড়ায় আমার মান সম্মান যা আছে এটা যাবে, ঠিক আছে? কারণ পৃথিবীতে সবচেয়ে সহজ হলো বাবা মার দোষ দেওয়া আর মাস্টারের দোষ দেওয়া, এটা হলো সবচেয়ে সহজ কাজ। এরপর আসো, জাতিসংঘের ভাষা হলো 2টা, একটা ইংরেজি আর একটা কি ফরাসি। আচ্ছা, জাতিসংঘের সদস্য নয় কে বলতো? এখানে কে সদস্য না জাতিসংঘের? কে জাতিসংঘের সদস্য না?
ভেরি গুড, সবাই পারতেছে। তাইওয়ান জাতিসংঘের কি না সদস্য না, তাইওয়ানের সদস্যপদ কে নিয়ে নিছে? চীন নিয়ে নিছে। ভেরি গুড। আচ্ছা, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটা বলো? স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটা? জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ হলো প্যালেস্টাইন। আচ্ছা, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 5টা কমিশন আছে, এগুলা বাসায় শীট থেকে পড়ে নিবা, একই জিনিস। ঠিক আছে, ওকে শারমিন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 5টা আঞ্চলিক কমিশন আছে: আফ্রিকান অর্থনৈতিক কমিশন, আদিস আবাবা ইথিওপিয়া, ইউরোপীয় অর্থনৈতিক কমিশন জেনেভা সুইজারল্যান্ড, আর ল্যাটিন আমেরিকার হচ্ছে সান্টিয়াগো চিলি। ঠিক আছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ব্যাংকক থাইল্যান্ড, পশ্চিম এশিয়ার হচ্ছে বৈরুত লেবানন। এগুলো আসলে মুখস্থ করা ছাড়া কোনো লাভ নাই। এটা পড়ো তো, প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন বসে বলতো? রিফাত বলছে স্যার আমাদের ব্যাচের পরীক্ষাগুলো হচ্ছে না। আচ্ছা, এটা আমি জানাবো, তোমাদের ব্যাচের পরীক্ষাগুলো নেওয়ার জন্য তোমরা একটু হেল্পলাইনে ফোন দিয়ে বলো যে আমাদের ব্যাচের পরীক্ষাগুলো নিতে হবে। এটার উত্তর কোনটা হবে দেখি বলো তো? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, দেখছো? আজমি বলছে ওদের ব্যাচের এক্সাম রুটিন দিয়েছে, সো এক্সাম রুটিনটা দেখো তোমরা। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন সদস্য পাঠাতে পারে? মনে আছে, পড়াইছি আজকে, সর্বোচ্চ কয়জন পাঠাতে পারে? 5 জন, 5 জন সদস্য পাঠাতে পারে। কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়? নিরাপত্তা পরিষদ। কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? সবাই অ্যান্সার করো, না পারলেও অ্যান্সার করো, বসে থাকবে না। জার্মানি জাপান কখনো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। তোমরা বেশিরভাগ জার্মানি জাপান নিয়ে ভুল করো। কেমন? জাতিসংঘের মহাসচিবদের তালিকা। জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ক্রিক ভ্যালি। দ্বিতীয় মহাসচিব কে? ড্যাগ হ্যামারশোল। তৃতীয় উথান। দেখো এই মহাসচিব গুলা দেখছো, এই মহাসচিব গুলা মনে রাখার একটা টেকনিক লেখাই দিই। ঘর জামাই দেখছো? ঘর জামাই, জীবনে ঘর জামাই দেখছো? ঘর জামাই কাকে বলে? যারা শ্বশুর বাড়িতে থাকে তাদেরকে ঘর জামাই বলে, তাই না? আরে বেটা, সব জামাই ঘর জামাই, আমিও ঘর জামাই। জামাইরা তো ঘরেই থাকে, জামাইরা কি বাইরে থাকে? সো যারা যেখানে যে জামাইরা ঘরে থাকে তারা সবাই কি ঘর জামাই। বাংলাদেশের পৃথিবীর সব জামাই ঘর জামাই, সব জামাই তো ঘরেই থাকে। এখন এরকম এক ঘর জামাই ছিল টিভালো, সে কোনো কাজকর্ম করতো না, সে 2 নাম্বারই করতো এবং সে ঘরে বসে থাকতো। এখন বউ চিন্তা করলো যে আমি চাকরি করে জামাইরে খাওয়াই, কোথায় জামাই চাকরি করে আমাকে খাওয়াবে। এখন বউ কি করলো, জামাইরে অ্যাক্টিভ রাখার জন্য বউ জামাইরে কিছু কাপড় চোপড় দিয়ে গেল, বলো তোমার এখনকার কাজ হইলো বাসার কাপড় চোপড় গুলো তুমি ধুবা। এখন জামাই কাপড় ধুইতে 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 স্কিল্ড হয়ে গেল, খুব ভালোভাবে জামাই কি দিতে পারে, কাপড় দিতে পারে। এখন পাশের বাসায় থাকলো হলো শ্বশুর, একদিন বউ কি করলো, শ্বশুরের জামা কাপড় আয়না জামাইরে ধুইতে দিল। এখন জামাই রাগে দুঃখে ক্ষোভে কয় জীবনে আর মানিজ্য যা আছে ওইটাও গেল, শ্বশুরের জামা কাপড় দিল। জামাই রাগে দুঃখে ক্ষোভে কি করলো, আত্মহত্যা করলো। আত্মহত্যা করার আগে সে একটা কবিতা লিখছে বাথরুমের দেয়ালে, ওই কবিতাটা তোমরা লিখো। লেখো, টিভালো দাগ উঠায়, টিভালো দাগ উঠায়, কোট পরে বুড়ায়, কোট পরে বুড়ায়, কফি আনুন, বান কি মুন, অ্যান্থনিও গুতারেসের জন্য।
অ্যান্থনিও গুতারেসের জন্য। এখানে কিছু নাম্বার লিখো, নাম্বারগুলো লিখে রাখো, বাকিটা আমি বলে দিব, ঠিক আছে? অ্যান্থনিও গুতারেস 9 হবে। ঠিক আছে, লিখছো সবাই? ওকে লেখো, লেখা হইলে। টিভালো দাগ উঠায়, কোট পরে বুড়ায়, কফি আনুন, বান কি মুন, অ্যান্থনিও গুতারেসের জন্য। ঠিক আছে, দেখো টিভালো দিয়ে কি হয়? ট্রিক ভ্যালি। ট্রিক ভ্যালি কি করে? ট্রিক ভ্যালি প্রথমটা, ট্রিক ভ্যালি মহাসচিব, উনি হলো নরওয়ের, উনি 1952 সালে পদত্যাগ করেন। সো জাতিসংঘের প্রথম মহাসচিব বললে আমরা কি বলবো? টিভালোর কথা বলবো। টিভালো দিয়ে কি হয়? ট্রিক ভ্যালি। উনি কত সালে, উনি হচ্ছে কোন দেশের? ওনার বাড়ি হলো নরওয়েতে। ঠিক আছে, 2 নাম্বার আছে না? 2 নাম্বার দিয়ে জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হয় ড্যাগ হ্যামারশোল্ড। উনি 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। পরীক্ষা আসে কোন জাতিসংঘের মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান, আমরা বলবো ড্যাগ হ্যামারশোল্ড। 3 নাম্বারে কি বলছি? কফ দাগ উঠাই দিয়ে কি হয়? উত্থান। 3 নম্বরে উত্থান। উত্থান কি? উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। আমাদের যখন মুক্তিযুদ্ধ হয় তখন উনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। আবার লিখে রাখো, উনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। জাতিসংঘের তৃতীয় মহাসচিব যিনি, উত্থান, উনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। ঠিক আছে, এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। কেমন? আচ্ছা, কুট ওয়াল্ডহেম। কুট ওয়াল্ডহেম উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কুট ওয়াল্ডহেম উনি ওনার নিজ দেশ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট হন। ঠিক আছে, উনি ওনার নিজ দেশ অস্ট্রিয়ার কি হন? প্রেসিডেন্ট হন। অর্থাৎ কুট ওয়াল্ডহেম 4 নম্বর যে প্রেসিডেন্ট ছিলেন, 4 নম্বরটা যেটা ফর্মুলা অনুযায়ী, কুট ওয়াল্ডহেম উনি জাতিসংঘেরও মহাসচিব ছিলেন, আবার ওনার দেশ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ছিলেন। 5 নম্বর আছে জেভিয়ার পেরেজ দা কুয়েলার, ওনার বাড়ি পেরুতে, উনি পেরুরও প্রধানমন্ত্রী হন, আবার জাতিসংঘেরও মহাসচিব হন। ওনাকে নিয়ে লিখে রাখো। 5 নাম্বার, নিরাপত্তা পরিষদকে সেফটি নেট বলছেন। নিরাপত্তা পরিষদ খাতায় লিখছো না? ওইখানে গিয়ে লিখে রাখো, নিরাপত্তা পরিষদকে উনি সেফটি নেট বলছেন। নিরাপত্তা পরিষদকে সেফটি নেট বলছেন। কেমন? নিরাপত্তা পরিষদকে সেফটি নেট বলছেন। লিখছো? বুট্রোস ঘালি, অনেকে তোমরা তাকে মুসলমান মনে করো, উনি কিন্তু কখনো মুসলমান ছিলেন না, উনি কিন্তু খ্রিস্টান। উনি কিন্তু খ্রিস্টান ছিলেন। লেখো না, আগে শোনো, ওইটার ব্যবস্থা করে দিচ্ছি। উনি কিন্তু কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। বুট্রোস গালি হচ্ছে খ্রিস্টান ছিলেন। কফি আনান জাতিসংঘের সবচেয়ে জনপ্রিয় মহাসচিব। বান কি মুন উনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত একজন মহাসচিব ছিলেন, উনি ছিলেন এশিয়া থেকে নির্বাচিত সর্বশেষ মহাসচিব। বর্তমান মহাসচিব অ্যান্থনিও গুতারেস, ওনার বাড়ি কোথায়? পর্তুগালে। ওনার বাড়ি কোথায়? পর্তুগালে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি সরে নিলাম। স্ক্রিনশট দিয়ে নাও, মোবাইল থেকে দেখে নিও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। দিয়ে দিয়েছে আরো দেখুন। চা খাবো না, চা খাবো না। না, সবাই চলে গেছে, ক্লাস শেষ, বুঝাইলে ক্লাস শেষ, চলে গেছে। লেখছো সবাই? ওকে, এরপরে এটা দেখো।
সর্বশেষ মহাসচিব পর্তুগালের 9 নম্বর মহাসচিব অ্যান্তোনিও গুতারেস, পর্তুগালের সর্বশেষ মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতারেস। কি অবস্থা, কখন ঢুকলেন এখানে? আমি তো খেয়াল করিনি। এই ভালো আছেন? এই যে দেখো তোমাদের আরেক স্যারকে ধরে নিয়ে এসছি, যে দেখো। কোন ব্যাচ এটা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কি ভাই, ওরা হলো যমুনা। যমুনা ব্যাচ না? পড়াশোনা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? আপনাদের পড়াশোনার খবর কি বলেন? কেমন হচ্ছে পড়াশোনা? আপনাদের হোম স্টাডি প্ল্যান পেয়েছেন তো নাকি? যমুনা বলে। হ্যাঁ, না এটা গতকালকে রুটিন। এবার এবার কিন্তু শেষ, হ্যাঁ, এরপরে আর চিল্লাবেন না, মানে চিল্লাবেন না মানে কি, ওভাবে মাইন্ড করেন না। মানে এত স্যার হোম স্টাডি প্ল্যান দেন, স্যার হোম স্টাডি প্ল্যান দেন, মানে এত পরিমাণ সার্ভিসে ফোন আসছে এটা নিয়ে, হ্যাঁ। এই জন্য আর কি আপনাদের শেষ ভরসা, এটা কমপ্লিট করবেন, হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছু হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের ক্লাস তো আমি নিই না, হ্যাঁ, ক্লাস আপনাদের ব্যাচে আমি নিই না আর কি, হ্যাঁ। আপনাদের এই ব্যাচে হয়তো, এই ব্যাচে আপনাদের সম্ভবত সোহাগ স্যার ঢুকেছে না, সোহাগ স্যার ম্যাথ ক্লাস নিচ্ছেন স্যার। তো অনেক স্যার অনেক সিনিয়র এবং খুব ভালো ক্লাস নেন, তো ওই ক্লাসের তারতম্যটা করবেন না, হ্যাঁ। এমনিতেই স্যার অনেক ভালো ক্লাস নেয়। ওকে, জি জি, অবশ্যই অবশ্যই স্যারের ক্লাস শেষ করেন, হ্যাঁ। স্টাডি প্ল্যানে ঢুকতে পারি না কেন ভাই? ঢুকতে পারবেন না কেন? আরে টেলিগ্রামে ঢুকবেন, টেলিগ্রামে একে অপরকে হেল্প করবেন, হ্যাঁ, তাহলে তো হয়ে যায়। যে কোনো তথ্য টেলিগ্রামে শেয়ার করবেন। পরীক্ষা শেষ হবার আগ পর্যন্ত প্ল্যান দিবেন না, এটা শেষ প্ল্যান, এরপরে আর কোনো প্ল্যান নাই। এরপরে হচ্ছে যা প্ল্যান হবে আপনার বাচ্চা বড়ার প্ল্যান হবে, হ্যাঁ। মানে চাকরি পাবেন নাকি পাবেন না তার প্ল্যান করতে হবে, পড়াশোনা প্ল্যান করতে হবে। প্ল্যান আসলে নিজে প্ল্যান না করলে অন্যজন করে দিলে হবে না, আপনার নিজের পড়াশোনাকে নিজে গুছিয়ে নিবেন, নিয়ে পড়াশোনা করবেন, দেখবেন যে ভালো লাগবে, হ্যাঁ। হবে না তো। ওকে, কথা হবে সবাই। এটা কোন ব্যাচ? আমি যমুনা, যমুনা বুলেট ট্রেন দেখছেন তো। যমুনা এক্সট্রা কেয়ার 1-2। ওকে, ঠিক আছে। আপনাদের হচ্ছে, জি, আপনাদের হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে যে কোনো তথ্য জানার হলে আপনারা শেয়ার করবেন। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে আছি, হ্যাঁ, সময় পাই নাই হয়তো, যাওয়া হয় না, বাট আমি কিন্তু আপনাদের গ্রুপে যুক্ত আছি, হ্যাঁ। আপনারা কোনো টেক্সট করলে আমি হয়তো দেখিনি, কিন্তু সবসময় দেখা হয় না, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট, হ্যাঁ। ওকে, তাহলে সাবজেক্ট ভিত্তিক না, সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা না, পরীক্ষা যে যে ডে বাই ডে 10 তারিখ থেকে 16 তারিখ ওই যে ফুল ওটার উপর একটা পরীক্ষা হবে, হ্যাঁ। ওকে, ভালো থাকেন সবাই, আবার কথা হবে, দেখা হবে, হ্যাঁ, পরবর্তী সময়। স্যার ক্লাস করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রফিক ভাই। স্যার অনেক ভালো ক্লাস নেয় স্যার। থ্যাংক ইউ রফিক ভাই। ওকে, এরপর আসো জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা নিয়ে আমরা একটু বলি। প্রথম কথা হলো ভাই, আমি একদম ইজি করে দেই, এগুলা নিয়ে মুখস্থ, এগুলা রিডিং করতে হবে। এখানে 4টা বিষয় খুব গুরুত্বপূর্ণ: পূর্ণরূপ, প্রতিষ্ঠাকাল, জাতিসংঘের অন্তর্ভুক্তি, সদর দপ্তর। এর বাইরে আর কোনো কিছুর দরকার নাই। যেমন ধরো ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড, এটা কার নিয়ে কাজ করে? এটা জাতিসংঘ শিশুদেরকে নিয়ে কাজ করে। এগুলা সকল বই, সকল তথ্য, সকল শীট, বাংলাদেশের সব জায়গায় এগুলো একরকম, সব জায়গায় এগুলো, সব জায়গায় একই রকম, ঠিক আছে। শান্তিতে তারা 1965 সালে নোবেল পুরস্কার পান। ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের উন্নয়ন নিয়ে এই প্রোগ্রামটা কি করে, কাজ করে, যেটা 1965 সালে প্রতিষ্ঠা লাভ করে যুক্তরাষ্ট্রের কোথায়, নিউ ইয়র্কে। এই জিনিসগুলো তোমরা যে কোনো বই থেকে, সব জায়গা থেকে এই জিনিসগুলো দেখে নিও। এগুলো সবগুলো এক, সবখানে সব জায়গায় এক। যেমন ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিওতে, এগুলা ম্যাক্সিমাম সব জায়গায় এক। এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নাই। এটা নিয়ে একটু বলতে হবে আমাকে। আইএমএফ আমরা অনেক শুনতেছি পরীক্ষাতে যে আইএমএফ, এটাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলে। এটা হলো বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে, যখন তৃতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়, তখন পৃথিবীতে 2টা প্রতিষ্ঠান করা হয়, একটাকে আইএমএফ বলে, একটাকে ওয়ার্ল্ড ব্যাংক বলে, ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে।
এটা কিন্তু কমন কথা বলে দিলাম। কোন সম্মেলনের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ প্রতিষ্ঠা লাভ করে বললে আমরা বলবো ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। এবং আইএমএফ কে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা প্রতিষ্ঠা লাভ করে 27 ডিসেম্বর 1945 সালে। আইএমএফ এর কাজ কি জানো? আইএমএফ এর কাজ হচ্ছে মুদ্রা নিয়ে কাজ করে। কোন দেশের মুদ্রার মান পড়ে গেলে, কোন দেশের মুদ্রার মান বাড়াইতে হলে মুদ্রা নিয়ে যারা কাজ করে তাদেরকে আইএমএফ বলে। আর ক্ষুদ্র ঋণ, ছোট ছোট ঋণ নিয়ে যদি দিতে হয় সেটার কাজ করে ওয়ার্ল্ড ব্যাংক। লিখে রাখো, মুদ্রা নিয়ে, মুদ্রার মান নিয়ে কাজ করে আইএমএফ, আর ক্ষুদ্র ঋণ বা ঋণ দিতে দেয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। এটা মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, আইএমএফ এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা 27 ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে। ওয়ার্ল্ড ব্যাংকও 27 ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে। গতদিন আমাকে প্রাইমারির একটা ব্যাচে প্রশ্ন করছে যে স্যার ওয়ার্ল্ড ব্যাংক 27 ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে, আইএমএফ 27 ডিসেম্বর 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে, তো আমরা তো 1944 পাইছি এক জায়গায়। না, 1944 পাও নাই। ওই যে আমি একটা সম্মেলনের কথা বলছি, ব্রিটেন উডস সম্মেলন। ব্রিটেন উডস সম্মেলন কবে হয় বললে আমরা বলবো 1944 সালে। ব্রিটেন উডস সম্মেলন কত সালে হয়? 1944 সালে হয়। এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, সো সম্মেলনটা সিদ্ধান্ত হয় যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ করবে। সো ব্রিটেন উডস সম্মেলন বললে তুমি 1944 দিবা, বাট আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা বললে 27 ডিসেম্বর 1945 দিবা। ঠিক আছে, লেবারদেরকে নিয়ে, আমরাও তো এক প্রকার লেবার, সারাদিন পরিশ্রম করি। সো লেবারদেরকে নিয়ে যে সংগঠন আছে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও, সেটা জেনেভাতে এটা সদর দপ্তর অবস্থিত। এটাও কিন্তু নোবেল পুরস্কার পায় 1900 কত সালে? 69 সালে। ঠিক আছে, কি মজার ঘটনা দেখো, এই আইএলওটা প্রতিষ্ঠা লাভ করে 1919 সালে, কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1946 সালে। এখানে কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন আসে, তোমরা অনেকে বল আচ্ছা স্যার এই ঘটনাটা তো বুঝলাম না, জাতিসংঘের আগে তারা হয়েছে, বাট তারা জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছে, ঘটনাটা কি? আসলে তারা প্রতিষ্ঠা হয়েছে আগে, পরবর্তীতে সে জাতিসংঘের কি হয়ে গেছে, ভেতরে ঢুকে গেছে, যে সে তার মধ্যে চলে আসছে জাতিসংঘের ভিতরে। কথা ক্লিয়ার? তো সেজন্য দেখবা আইএলও প্রতিষ্ঠা লাভ করেছে 1919 সালে, বাট জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1900 কত সালে? 46 সালে। কেমন? আচ্ছা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য সংগঠনের একটা, যেটা সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটাকে ডাব্লিউটিও বলে। এবং আরেকটা মজার ঘটনা বলি, ডাব্লিউটিও নামে পৃথিবীতে দুইটা সংগঠন আছে। একটাকে বলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, খেয়াল করো কথাটা, খেয়াল করো, এটার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে। আরেকটা হইলো ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, এইটার সদর দপ্তর আবার মাদ্রিদের স্পেনে। খেয়াল করো, ট্যুরিজম বললে মাদ্রিদ স্পেন, আর ট্রেড বললে কোনটা? ট্রেড বললে তোমার জেনেভা সুইজারল্যান্ড। সো কখনো যদি পরীক্ষার হলে তোমাকে বলে যে ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়, এখন পরীক্ষার হলে তো মেনশন করে দেয় নাই ওয়ার্ল্ড ট্রেড না ওয়ার্ল্ড ট্যুরিজম, তুমি কিভাবে বুঝবা? তুমি এটা দিয়ে বুঝবা, সদর দপ্তর দিয়ে বুঝবা যে তোমাকে কোনটা বুঝাইতেছে। অপশনে দুইটা সদর দপ্তর থাকে না, যে কোনো একটা থাকে। ক্লিয়ার? বুঝাতে পারছি ভাই? ওকে, তো এটা দেখো, ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি, আইএইএ বলা হয়। এগুলা সব একই, সব এক। এগুলা সব যতগুলা দেখতেছো এগুলা সব তোমাদের শীটের থেকে আমরা উঠাই দিছি। শীটে সব জায়গায় একই তথ্য, জাস্ট এগুলা একটু রিডিং পড়বা, আর কিচ্ছু না। পূর্ণরূপটা রিডিং পড়বা, যেমন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফর ওমেন, ইউএন উইমেন বলা হয় এটাকে। এগুলা সব রিডিং পড়বা, এগুলা জাস্ট, আর তেমন বেশি কিছু না। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, নারীদেরকে নিয়ে জাতিসংঘের একটা সম্মেলন হয়, যেটা মেক্সিকো শহরে হয়। নারীদের তোমার এটাকে কি বলা যায়, যে অধিকার বিষয়ক সম্মেলনটা 1995 সালে হয় বেজিং এ। এবং এই নারীদের যে অধিকার বা বৈষম্যটাকে কমানোর জন্য যে সম্মেলনটা হয় এটাকে সিডো সম্মেলন বলে। এটাকে বলে কনভেনশন অন এলিমিনেশন, এলিমিনেশন মানে বাদ দেওয়া, অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। নারীদের বিরুদ্ধে যত প্রকার ডিসক্রিমিনেশন হবে, যত প্রকার অন্যায় হবে, সেটা প্রতিহত করার জন্য এই সিডোটা করা হয়। এটা একটু পড়ে দেখো, এই তো এই জিনিসটা একটু পড়ে দেখো সবাই, এখানে একটু পড়ে দেখো সবাই।
একজন আমাকে বলছে গেটের ফুল মিনিং বলেন। গেটের ফুল মিনিং হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। এটা লাগবে না তোমাদের। আচ্ছা দেখছো, বাংলাদেশের সিডো কমিটির বাংলাদেশি সদস্য ছিলেন সালমা খান। কেমন? বাংলাদেশ সিডো সনদটা কার্যকর করে নাই। এবার বুঝছো আমাদের দেশের অবস্থা? ক্লিয়ার? ওকে, শুধু সালমা খানটা লিখলে হবে, এখান থেকে আর বাকিগুলো আসে না। নারী উন্নয়ন তহবিল এটাও লাগবে না, এটা পড়াইছি। মানবাধিকার, জাতিসংঘ শান্তি মানবাধিকার আমি অলরেডি পড়াইছি তোমাদেরকে, এটা একটু আগে, এটা লাগবে না। আন্তর্জাতিক অপরাধ আদালতও পড়াইছি, বিচারের সংখ্যা 15 জন। আচ্ছা, এটা একটু বলেই, এটাকে বলা হয় এসডিজিএস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সহজ কথা বলি ভাই, 2016 থেকে 30 সালের মধ্যে জাতিসংঘ 17টা লক্ষ্য ঠিক করছে। 15 বছরে জাতিসংঘের যে দেশগুলো আছে সেই দেশগুলোর ইকোনমিক ভাবে ভালো কিছু করবে, যেমন দারিদ্র্য দূরীকরণ করবে, নারী শিক্ষার হার বাড়াবে, তারপর হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা করবে। এরকম 17টা লক্ষ্যমাত্রা আছে। এখান থেকে প্রশ্ন একটাই আসে, দুইটা প্রশ্ন প্রাইমারিতে আসলে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। এসডিজির পূর্ণরূপ কি? আমরা বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজির লক্ষ্যমাত্রা কত? আমরা বলবো 17। এসডিজির সময়কাল কত? 2016 থেকে 2030 সাল। এর বাইরে আর কিচ্ছু আসবে না। এসডিজির সময়কাল হচ্ছে 2016 থেকে কি 30, লক্ষ্যমাত্রা কত? 17। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা এমডিজি নিয়ে বলি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটার মেয়াদ শেষ। এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই, এটা জাস্ট একটা জিনিসই পড়বা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এমডিজির পূর্ণরূপ কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এটা নিয়ে খুব একটা প্রশ্ন ইদানিং আমি দেখতেছি না, সো এটার দরকার নাই। আন্তর্জাতিক দিবসের মধ্যে দিবসগুলোর ভিতরে তোমরা হচ্ছে, আমি একটু ইম্পর্টেন্ট দাগাই দিই এখান থেকে। যেমন ধরো বিশ্ব নারী দিবস, এটা আসে পরীক্ষায়। তারপরে হচ্ছে এখান থেকে এটা আসে, বিশ্ব নারী দিবস। দিবস সবগুলাই পড়তে হবে, যতগুলা মনে রাখতে পারো আর কি। 8ই মার্চ বিশ্ব নারী দিবস, এটা আসে। তারপরে বিশ্ব পরিবেশ দিবস আসে পরীক্ষায়, বিশ্ব মানবাধিকার দিবস আসে। কেমন? পরিবেশ দিবস 5ই জুন, এগুলো পরীক্ষায় আসে বেশি। যেগুলো পরীক্ষায় আসে বেশি ওগুলো আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি। কেমন? আচ্ছা, তারপরে হলো তোমার জাতিসংঘ এবং বাংলাদেশ, এটা অলরেডি তোমাদেরকে বলছি। 136তম দেশ হিসেবে 29তম অধিবেশনে বাংলাদেশ সদস্য পদ লাভ করে। ঠিক আছে, এটা অলরেডি তোমাদেরকে বলছি। একবার পড়ে দেখো, একবার পড়ে দেখো, এটা পড়াইছি তোমাদেরকে, দেখো এটা অলরেডি তোমাদেরকে পড়াইছি। পড়ে দেখো এটা। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য, শিউলি। ওকে, এটা একটু পড়ে দেখো, এটাও পড়াইছি, দেখো। বর্তমান স্থায়ী প্রতিনিধিকে, পড়ে দেখো। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে। আমরা রাবাব ফাতেমা কিন্তু এখন আর নাই, এখন স্থায়ী হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। উনি এখন আর নাই, উনি চেঞ্জ হয়ে গেছে এই মাসে। মোহাম্মদ আব্দুল মুহিত, মোহাম্মদ আব্দুল মুহিত। 32তম দিও। ওকে, জাতিসংঘের শান্তি মিশনে আমরা সর্বপ্রথম ইরাক ইরান মিশনে আমরা অংশগ্রহণ করি। সর্বপ্রথম ইরাক ইরান মিশনে আমরা অংশগ্রহণ করি, এবং আমরা যে অংশগ্রহণ করি সেটাকে বলা হয় ইউনিমগ। এখানে এটা ভুল দেওয়া আছে, এটা হচ্ছে এরকম UNIIMOG। ইউনিমগ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ। বাংলাদেশ সর্বপ্রথম ইরাক ইরান মিশনে অংশগ্রহণ করে, এটাকে বলা হয় ইউনিমগ, UNIIMOG, ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভেশন গ্রুপ। ঠিক আছে, কেমন? ওকে,
এগুলো আমরা মোটামুটি দেখছি সবগুলা। আমরা কিছু এমসিকিউ দেখবো এখন। আমরা এটা একটু দেখি। ওয়ার্ল্ড ব্যাংক যেটা পরীক্ষায় আসে, ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন হচ্ছে 5টা। ওয়ার্ল্ড ব্যাংক কেন প্রতিষ্ঠা লাভ করছে সেটা আমি তোমাদেরকে বলছি। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠা হচ্ছে 1945 সালের কত ডিসেম্বর? 27 ডিসেম্বর। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। অঙ্গ সংগঠন কয়টা? 5টা। এখানে আইডিএ কে লিখে রাখো, এটাকে সফট লোন উইন্ডো বলে। সফট লোন উইন্ডো বলা হয় আইডিএ কে, লিখে রাখো এটা। সফট লোন উইন্ডো বলা হয় আইডিএ কে, সফট লোন উইন্ডো বলা হয় আইডিএ কে, লিখে রাখো। শেষ করে দিব। সফট লোন উইন্ডো বলা হয় আইডিএ কে, ঠিক আছে। এগুলার পূর্ণরূপগুলা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, কেমন? এগুলার প্রত্যেকটার পূর্ণরূপ তোমাদের শীটে দেওয়া আছে। এই জিনিসগুলো তোমরা নিজেরা দেখে নিবা, এই জিনিসগুলা, ঠিক আছে। আমরা আজকে কিছু এমসিকিউ দেখি, কিছু এমসিকিউ একটু দেখে নেই আমরা। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? এটা যারা বলতে পারবে না ওদেরকে বলি, এটা হলো আমেরিকার ঘূর্ণিঝড়কে ওরা হ্যারিকেন নামে ডাকে। আমেরিকার ঘূর্ণিঝড়কে ওরা হ্যারিকেন ডাকে। আমেরিকার ঘূর্ণিঝড়কে ওরা হ্যারিকেন ডাকে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো সবাই। আচ্ছা, তারপরে আসো হলো জাতিসংঘের সদর দপ্তর কোথায়? বলো, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায় বলো? নিউ ইয়র্ক, ভেরি গুড। তারপরে দেখো, এলডিসি ইজ অ্যাব্রিভিয়েশন অফ। এলডিসি মানে কি? এলডিসি মানে, এটা অনেকে পারবে না, আমি বলে দিই, এটাকে বলা হয় লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। 1961 সালে জাতিসংঘ তার কিছু দেশকে, সে হচ্ছে 46টা দেশকে জাতিসংঘের সর্বশেষ সম্মেলন হিসেবে, মানে স্বল্পোন্নত দেশ হিসেবে তারা লিস্ট করে, যে এগুলো হচ্ছে জাতিসংঘের মানে স্বল্পোন্নত, ওদের উন্নয়নের জন্য কাজ করে, ঠিক আছে। ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে কবে? ন্যাটো মানে হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সবাই একটু খাতায় লেখো। ন্যাটোর বর্তমান সদস্য 31টা, সর্বশেষ সদস্য ফিনল্যান্ড। খাতায় লেখো, ন্যাটোর বর্তমান সদস্য 31টা, সর্বশেষ সদস্য লেখো ফিনল্যান্ড। সর্বশেষ সদস্য লেখো ফিনল্যান্ড। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা করা হয় স্নায়ুযুদ্ধের পরে পুঁজিবাদী দেশগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এই ন্যাটোটা করা হয়, ঠিক আছে। ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে কত সালে? ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে 1949 সালে, কেমন? 1949 সালে। ক্লাস কেমন লাগছে বলো? ক্লাস ভালো লাগছে? বুঝতে পারছো কিনা দেখি? ইয়েটা ওই ইয়ে করো ওদের, ওরা কে কে কথা বলতে চায় দেখি। আসসালামু আলাইকুম। ক্লাস কেমন লাগছে? বুঝতে পারছো কিনা? ক্লাস কোনো বোরিং বা কোনো কিছু লাগছে কিনা, কোনো কষ্ট দুঃখ আছে কিনা স্যারকে বলতে পারো। যেহেতু তোমাদের ব্যাচে আগে কখনো আমি ক্লাস নেই নাই। সীমার ভালো লাগছে, নুসরাত কথা বলতে চায়। আচ্ছা, ফয়জুতুন নেসা হাতুরেস, দেখিও কি কথা বলতে চায়। আনমিউট করা হয়েছে নেসাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নেসা ভালো আছো? কোত্থেকে বলতেছো ভাই? আলহামদুলিল্লাহ, আমি খুলনা থেকে বলছি স্যার। ঠিক আছে, বলো। স্যার আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে ক্লাস। থ্যাংক ইউ সো আজকে মাচ। মনে হয় জাতিসংঘের ক্লাসটা যেভাবে করছি মনে হয় এবং থেকে মনে থাকবে, খুব ভুলে যায় এটা। ইনশাল্লাহ জাতিসংঘ যেগুলো করাইছি এগুলাই পড়ো, কারণ এর বাইরে আশা করি ইনশাল্লাহ প্রশ্ন আসবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে আশা করি ইনশাল্লাহ। সো দ্যাটস ওয়াই এই জায়গাগুলোতে আমরা ভালোভাবে চেষ্টা করেছি। তোমাদের খুলনার একটা প্রিয় খাবার আছে আমার, চুই ঝাল, খুব ফেভারিট একটা ফুড খুলনার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, খুলনায় ভালো আসার থাকো। দাওয়াত থাকলো স্যার।
ঠিক আছে। আচ্ছা, বিথি প্রশ্ন করবে, মতিয়া বিথি। স্যার আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, কি খবর আপু? কোন জায়গা থেকে বলছি আমরা? স্যার বগুড়া থেকে। বগুড়া থেকে। বগুড়ার কোন জায়গায়? বগুড়া শেরপুর। জলেশ্বরী তলা একটা জায়গা আছে না বগুড়ার? জি স্যার আছে। ঠিক আছে, অনেক ওখানে নাম। ওখানে আমার এক বোন বিয়ে দিচ্ছি জলেশ্বরী তলাতে, সে সুইডেনে থাকে এখন। ও আচ্ছা। বলো কি অবস্থা? এই তো স্যার ভালো, আপনার ক্লাসগুলো খুবই সুন্দর। থ্যাংক ইউ আর সো মাচ। জি স্যার। থ্যাংক ইউ, দোয়া করো ইনশাল্লাহ। কোনো কোশ্চেন আছে? না স্যার, কোশ্চেন নাই, থ্যাংক ইউ। আজকে প্রথম ক্লাস করলাম। হ্যাঁ ইনশাল্লাহ, যাতে ভালোভাবে ক্লাস নিতে পারি। আমাদের সব টিচারই মোটামুটি, ওনারা পুরনো তো, সবাই মোটামুটি ভালো নেওয়ার চেষ্টা করেন, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে। সবার ক্লাস আসলে সবার সমানভাবে ভালো লাগবে বিষয়টা তা না। আমার ক্লাসে সব স্টুডেন্টের ভালো লাগবে না, আবার আমার ক্লাসে অনেক স্টুডেন্টেরও ভালো লাগবে। একজন মানুষকে সব জায়গায় সন্তুষ্ট করা যায় না। ব্যাপারটা বুঝতে হাত পারছো তো? আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি, সব সময় চেষ্টার কোনো ত্রুটি থাকে না। সো আবার বদয়া টদ্দয়া দিও না কেউ, ঠিক আছে? তো আমাদের চেষ্টার যত ত্রুটি আছে চেষ্টা করি ইনশাআল্লাহ যাতে ভালোভাবে নিতে পারি। ঠিক আছে, আমিরুল কথা বলতে চাচ্ছে, আমিরুলকে একটু দাও। আমিরুল হাত উঠাইছে, দেখি আমিরুল কি বলে। থ্যাংক ইউ বিথি, থ্যাংক ইউ। আমিরুল দোয়া কথা কর- বলতে চাইছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমিরুল, তুমি অন্ধকারের মধ্যে ক্লাস করতেছো, ঘটনা কি? কোথায় ক্লাস করতেছো? না স্যার, আছি একটু, এই যে সমস্যা তো, বাচ্চা আছে উড়াই উড়াই, জন্য লাইট অফ করে দিচ্ছি মাত্র। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা ভাই? কোন জায়গা থেকে বলতেছো বলো না? না, আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ, আর আমি ঢাকা থেকে বলতেছি আর কি। আচ্ছা আহ, আমার একটা কথা হচ্ছে কি স্যার, আমরা তো জব করি, হ্যাঁ। এই যে আমাদের যে ক্লাসগুলো, আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো দেওয়ার কথা ছিল মানে একটু 7টা বা এর দিকে আর কি, পরের দিকে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লাসগুলো হয় 3টা 5টা আমরা লাইভ ক্লাসগুলো করতে পারি না স্যার, বুঝছেন? আচ্ছা তো এখন এই যে আহ, আজকে যেমন ক্লাসটা করতে পারলাম, ক্লাসটা ভালো লাগছে। লাইভ ক্লাস করলে আর অনেক সময় অনেক কিছু আপনাদের লাইভ সাথে কথা ক্লাসের বলতে মজাটা পারি। অন্যরকম আর কি। জি। আর এই যে আমরা যে লাইভ ক্লাস করতে পারি না, মানে যে 3টা 5টায় ক্লাস দেয়, এটা আসলে স্যার বলছিল যে না, ম্যাক্সিমাম ক্লাসগুলো হবে দেরিতে, 7টা 8টা এরকম হবে, হয়তো 2-1টা ক্লাস হবে 5টা বা 3টা এরকম বলছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম ক্লাসই এরকম। আচ্ছা, এটার ব্যাপারে তোমরা একটু সার্ভিসে ফোন দিবা, সার্ভিসে ফোন দিয়ে সার্ভিসে জানাবা যে আমাদের এই ব্যাচটা গুলার ক্লাসগুলো আপনারা যদি আমাদেরকে 9টার পরে দেন তাহলে আমাদের লাইভ ক্লাসগুলো করতে সুবিধা হয়। ওইটা একটু সার্ভিসে জানাইতে হবে, আর আমার জায়গা থেকে আমি জানাই দিব, ঠিক আছে? ঠিক এই আছে। ব্যাচ নাম্বার ধরে আমি জানাই দিব, বাট তোমরা হচ্ছে সার্ভিসে জানাবা। আর এটার হওয়ার অন্যতম একটা কারণ হলো সব টিচারের শিডিউল ফাঁকা পায় না। সো শিডিউল ফাঁকা না পাওয়ার কারণে অনেক সময় দেখা গেছে যে হয়তো কোনো স্যারের স্লট 3টা 4টা ফাঁকা আছে, ওই স্লটে ঢুকাই দেয় ক্লাসটা, যাতে অন্তত ক্লাসটা ছেলে মেয়েরা পায়, যাতে সব, কারণ সবারই তো একটা প্রেশার থাকে, অনেক ব্যাচ আসতে থাকে তো নতুন নতুন, আগের জি। ব্যাচ গুলো শেষ না হলে নতুন ব্যাচ গুলো আমরা স্টার্ট করতে পারি না। তো দেখা গেছে যে টিচারদের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, যেমন আমি নিজে তো সবসময় সময় দিতে পারি না, প্রতিদিন আমি মাসে 5-6 দিন সময় দিই। তো দেখা গেছে যে অ্যাভেলেবিলিটির কারণে তোমার হচ্ছে ওই টাইমটাতে ফেলে দেয়, আসলে ম্যানেজমেন্টেরও আসলে কিছু করার নাই। বাট তারপরেও যেহেতু তুমি বলছো, অবশ্যই আমি এটা ম্যানেজমেন্টকে জানাবো, এবং তোমরাও একটু রিকোয়েস্ট থাকবে যে তোমরাও কষ্ট করে একটু সার্ভিসে ফোন দিয়ে বলো, ঠিক আছে? ঠিক ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তারপরে যে নুসরাত কথা বলতে চাচ্ছে, আর কি চাইছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছো নুসরাত? কোন জায়গা হ্যাঁ থেকে স্যার। ক্লাস করতেছো ভাই? জি স্যার, আমি নরসিংদী থেকে। আচ্ছা নরসিংদী, হ্যাঁ বলো। স্যার আমার সাধারণ জ্ঞান মনে রাখতে পারি না, কিভাবে পড়লে আমি মনে রাখতে পারবো স্যার? আচ্ছা, সুন্দর প্রশ্ন। সাধারণ জ্ঞান মনে রাখতে পারো না, কারণ সাধারণ জ্ঞানের সবগুলো তথ্য তোমরা চেষ্টা করো, প্রথম যেটা হলো চেষ্টা করো যে মুখস্থ রাখার জন্য, এটা একটা প্রধান কারণ। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হলো যে তোমরা চেষ্টা করো যে সাধারণ জ্ঞানটার লাইন বাই লাইন আমাদের মতো পারবা। দেখো আমরা তো আজকে 17-18 বছর ধরে পড়াই, তো আমাদের মতো পারাটা আসলে তোমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে আমরা এটা নিয়ে চর্চা করি এবং আমরা একটা মাত্র সাবজেক্টই পড়ি, আর তোমরা জি কিন্তু স্যার। অনেকগুলো সাবজেক্ট পড়ো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম। তো সেজন্য সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যতটুকু তোমার মনে থাকে, তুমি ব্রেনে প্রেশার নিবা না, যতটুকু তোমার মনে থাকে। এবং সাধারণ জ্ঞান এমন একটা জিনিস, এটা মানুষ পড়ে ভুলে, পড়ে ভুলে, পড়ে ভুলে, এটাই নিয়ম। তুমি পড়বা ভুলবা, পড়বা ভুলবা। সো যেহেতু তুমি পড়বা এবং ভুলবা, এটা একটা রেগুলার প্রসেস। সো এটা পৃথিবীতে, মানে যে যাই বলুক, আমি তো অনেক বছর ধরে পড়াই, আমি 12 বছর ট্রেনার ছিলাম, যারা জেনারেল নলেজের টিচার হিসেবে ক্লাস নিবে ওদের ট্রেনার ছিলাম আমি 12 বছর।
সো আমি সবসময় বলে আসি, সেটা হলো সাধারণ জ্ঞান তুমি পড়বা ভুলবা, এটা সাধারণ জ্ঞানের নিয়ম। আর কোনো সাবজেক্ট এরকম না, এই একটা মাত্র সাবজেক্ট। জি এবং স্যার। এই সাবজেক্টে ব্রেনে প্রেসার দেওয়া যাবে না, যতটুকু তোমার মনে থাকে। এবং এই সাবজেক্টে প্র্যাকটিস করতে হবে বেশি। তোমরা যে বাজারের বই কিনো, তারপরে লেকচার শিট গুলোর পিছনে প্র্যাকটিস থাকে, এই প্র্যাকটিস গুলো বেশি করতে হবে। এবং লাইন বাই লাইন ইংরেজি যেরকম, ম্যাথ যেরকম মনে থাকবে, এটার আশা কখনো করবা না। যেদিন থেকে এটা এটা আশা করবা না, সেদিন থেকে তোমার ভালো মনে থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানসিকভাবে প্রেশার নেওয়া যাবে না, যে আমার প্রত্যেকটা তথ্য মনে থাকতে হবে। এই প্রেশারটা তুমি মেন্টালি নিবা না। এই প্রেশারটা যদি তুমি মেন্টালি নিয়ে নাও, প্রেশার নিয়ে নাও, তাহলে তোমার যেটা হবে সেটা হচ্ছে তোমার খারাপ হবে। একদম সহজ কথা বলি, একদম নেগেটিভ হবে। পৃথিবীতে জি প্রেশার নিয়ে কোনো কাজ ভালো হয় না। তুমি সাধারণ জ্ঞানে প্রেশার নিয়ে কোনো কাজ করবা না, যে আমি এটা মুখস্থ করব, আমার এটা পুরোটা মুখস্থ রাখতে হবে, এই প্রেশারটা নেওয়া যাবে না। প্লাস আমার মনে থাকবে না, আমি মনে রাখতে পারি না, এই জিনিসটা আজকে থেকে ভুলে যাও। যখন থেকে তুমি মনে করবা যে আমি মনে রাখতে পারি না, তখন থেকে তোমার আলটিমেটলি তোমার জন্য এটা ক্ষতি হবে। কারণ তখন থেকে তুমি এটা প্রবলেমে পড়বা। তো সো তোমার নিজের কনফিডেন্স লেভেল কমে যাবে, এবং তোমার মনের ইনার সাইডে তোমাকে একটা জিনিস বলবে যে না, আমার দ্বারা এটা হবে না। সো এরকম তোমার চিন্তা করা যাবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস, একটা হলো আমার মনে থাকে না, এটা বাদ দিবা আজকে থেকে চিন্তা করা। 2 নম্বর হচ্ছে সবকিছু মুখস্থ করার চিন্তা করবা না, যতটুকু মনে থাকে অতটুকুই দেখবা ইনশাল্লাহ পারবা। আরেকটা হলো ঘটনা দেখার চেষ্টা করবা, যে ঘটনাগুলো ঘটে, ঘটনাগুলো কেন ঘটে, কি কারণে ঘটে, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবা। পত্র পত্রিকার সাথে একটা সম্পর্ক রাখার চেষ্টা করবা। আস্তে আস্তে দেখবা কি, পত্রিকা যদি তুমি রেগুলার পড়ো, যেমন তোমরা ফেসবুকে, আমি বলি সবাইকে ফেসবুকে পত্রিকা পড়তে, প্রথম আলো, কালের কণ্ঠ, এগুলো ফেসবুকে পড়বা, অটোমেটিক দেখবা পত্রিকার তথ্যগুলো আসবে। খুনাখুনির তথ্য পড়লে পত্রিকা ধরতে ভালো লাগবে না। খারাপ খবর কারো কাছে ভালো লাগে না। সবসময় আন্তর্জাতিক খবর, খেলাধুলার খবর, সম্পাদকীয় পাতা, এগুলো পড়ার চেষ্টা করবা। এগুলা যখন পড়বা তখন তোমার ব্রেনে অনেক থাকবে। যেমন আমি একটা দুঃখজনক বিষয় বলি, এই জিনিসটা আমার খুব দুঃখ লাগে, সেটা হলো বাংলাদেশের 90% বাবা মা ছেলে মেয়েকে পত্রপত্রিকা পড়তে দেয় না। বলে পত্রপত্রিকা পড়লে ছেলে মেয়ে নষ্ট হবে, যেটা অনেক বড় একটা জঘন্যতম ঘটনা। এবং ছেলেমেয়েরা এই কারণে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিসিএস এ গিয়ে ছেলেমেয়েরা বিপদে পড়ে। কেন? কারণ ওই যে পত্রপত্রিকা পড়ে না, পত্রপত্রিকা না পড়ার কারণে এই সময় গিয়ে তাদের তথ্যে কি হয়, প্রবলেম হয়। সো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে ওদেরকে পত্রপত্রিকার সাথে সম্পর্ক করবে। এটা একটা বলে পজিটিভ জিনিস, আমি তোমাদেরকে বলে দিই। ধরো খুন, রাহাজানি, ধর্ষণ, বোমা হামলা, এগুলা খারাপ জিনিস। এগুলো যখন সে পত্রিকায় পড়বে, দেখবে, তখন তার মনের মধ্যে এগুলা তৈরি হয়ে যাবে যে এই জিনিসগুলা খারাপ। এবং সে যখন এই জিনিসগুলো দেখবে তখন তার আইডিয়া হবে। যেমন আমি তোমাদেরকে বলি, আমার বাবা ছোটবেলা থেকে আমাদেরকে ধরে ধরে পত্রিকা পড়াইতেন। বলতো আমি এগুলা পড়ে যাব, বাসায় এসে জিজ্ঞেস করব, বলবি যে কোনটা কোনটা তথ্য কি আমারে বলবি। আমি ওনাকে দেখি, আমার ছোট ছেলেটার বয়স 3.5 বছর। তো ওই দিন আমি অফিসে যাওয়ার সময় দেখি যে আব্বা বৈশা বৈশা আমার ছেলেটাকে পত্রিকা দেখাইতেছে। তা আমি বললাম, আব্বা ও কি বুঝে পত্রিকা, আপনি ওরা পত্রিকা দেখান। ও কয় দেখবি, কয় দেখ। আমারে বলে যে বলতো দেখ শেখ হাসিনা দাদুরে দেখা, তো ও দেখায়, শেখ হাসিনার ছবি দেখায়, ও এটার ছবি দেখায়, ও এটার ছবি দেখায়। আমি দেখলাম তার দারুণ জিনিস তো। তাহলে কি উনি চেষ্টা করতেছে ওনার নাতিকেও পত্রিকার সাথে সম্পর্ক করতে। যখন একটা ছেলে পত্রিকার সাথে সম্পর্ক হবে তখন তার আউট নলেজ বাড়বে। তুমি ছোটবেলা থেকে যা পড়ে আসছো, এত কিছু পড়ে কোনো লাভ আছে? এত কিছু মানুষের মনে থাকে? মানুষ সবসময় আউট নলেজটা কি রাখে, মনে রাখে। সো এই জন্য আমি বললাম যে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে পত্রিকা পড়ার প্রতি আগ্রহী করবা। দেখবা তার নলেজ, তার জ্ঞান পার্শ্ববর্তী ছেলে মেয়েদের থেকে বেশি হবে। এবং এটা আমি বিশ্বাস করো, আমি বহু বছর ছেলে মেয়ে পড়াই। এই ছেলে মেয়ে পড়াইতে গিয়ে আমি দেখছি ডাইরেক্ট গার্ডিয়ান এসে বলে, ছোটদের যখন ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্লাস দিতাম, ডাইরেক্ট গার্ডিয়ান এসে বলে, বাবা আমার ছেলে মেয়ে পত্রিকা পড়বে না, তুমি সব আমার ছেলে মেয়েরা যা পরীক্ষা আসে মুখস্থ করে দিবা। কিভাবে সম্ভব ভাই? আজকে যে তথ্যটা, সে তথ্যটা তো 10 দিন পরে পরীক্ষায় নতুন একটা তথ্য আসতে পারে। আমি চলে গেলাম, তোমরা পরে পরীক্ষা দিলা, 1 মাস পরে তোমাদের নতুন একটা তথ্য আসবে না? সো এই জন্য সব সময় তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যাদের ছেলে মেয়ে আছে, তোমরা তোমাদের ছেলে মেয়েকে পত্রপত্রিকা পড়াবা। বিশ্বাস করো, আমি মারা গেল আজকে থেকে 20 বছর পরেও তোমরা আমাকে দোয়া করবা যে স্যার এই কথাটা ক্লাসে বলে গেছিল। বা যত বিশ্ববিদ্যালয় ভর্তি বিসিএস, ভবিষ্যতে তোমার ছেলে মেয়ের সাথে বাকি কেউ পারবে না, কারণ তার নলেজ আগে থেকে কি থাকবে, ডেভেলপ থাকবে। ছেলে মেয়েরা ম্যাথ পারে, ইংরেজি পারে, সব পারে। সবচেয়ে খারাপ করে সাধারণ জ্ঞানে, সবচেয়ে পারে না হলো সাধারণ জ্ঞান। সবচেয়ে টাফ এই জায়গাটা, যেটা পারে না। এর কারণ হলো পত্রিকা পড়ার সাথে সম্পর্ক থাকে না। সো এই জন্য নুসরাত, পত্রিকা পড়ার সাথে সম্পর্ক রাখবা, পত্রিকার সাথে সম্পর্ক রাখবা, দেখবা আস্তে আস্তে নলেজ কি হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে ইনশাল্লাহ। সো জি আজকে স্যার। এতটুকুই রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। বাসার সবাইকে আমার সালাম জানায়ও। ধৈর্য ধরে ক্লাস করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।